তুমি তো প্রায় 40 বছর হলো কবিতা লিখছো, কম বেশি। তা কখনো কি এমন মনে হয়েছে যে অনেক কবিতা লেখা হয়ে গেল, আর লেখার দরকার নেই, বা বারবার নিজেকে পুনরাবৃত্ত করছি, বা নতুন কিছু বলার নেই, এই জাতীয় কখনো শূন্যতার বোধ হয়? না, মাঝে মাঝে যেন নিজেকে খুব ফাঁকা লাগে, মনে হয় বোধ আর কিছু বলার নেই আমার। কিন্তু তারপরে যখন আবার লেখা লিখি তখন মনে হয় যে কিছু 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 বোধহয় বলার আছে এখনো। এবং কখনো কখনো এও আমার মনে হয় যে আমি কীভাবে বলছি। আজ থেকে 20 বছর আগে একটা কথা হয়তো একরকমভাবে বলেছিলাম, এই বয়সে 58 বছর বয়সে এসে আমার সে কথা হয়তো পাল্টে আছে। একটা বিষয় তো একই হয়তো, কিন্তু আমাকে সে নতুনভাবে ধরা দিচ্ছে। সে লেখা লিখতে আমার কোনো সমস্যা হয় না, মানে আমার লেখাটা নতুন লেখা বলেই মনে হয়। খুব লক্ষ্যগুলো দেখা যাবে হয়তো কোথাও কোথাও আবার মিল আছে সূক্ষ্ম, বাট নট রিপিটেটিভ। আমি একটা জিনিসকে আর গাছকে তখন মনে হচ্ছিল যে গাছটা একটা মানুষের বাড়ি, গাছটাকে দেখে। সেই গাছটাকে যখন অনেকদিন পর দেখলাম, যে গাছের মধ্যে একটা মানুষের ছাপ, মনে হয় মানুষটা গাছের মধ্যে ঢুকে গেছে। ফলে আমার কাছে পুরো জিনিসটাই, তার আবহ, এটা পুরো পাল্টে গেল। তো জানি কিন্তু একই বিষয়, এক ভাবনায় কোথাও সমস্যা, মানে আলাদা আছে, এরকম আর কি ব্যাপারটা। যখন ওই মনে হয় যে মানে শূন্য লাগছে, নিজের ভেতরটা ফাঁকা লাগছে, সেই সময় নিজের সঙ্গে বোঝাপড়া বা লড়াই কিভাবে করো? এই আতঙ্ক কি কখনো ইয়ে করে যে কবিতা ফুরিয়ে গেছে, আর লিখতে পারবো না? না, আমার কোনো মন খারাপ হয় না। কবিতা লিখতে না পারলে আমার কোনো মন খারাপ হয় না, প্রথম কথা। আমি নিজেকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত রাখতে পারি, এবং লেখা যদি আসলো, আমার কোনো লেখা আজ অবধি আমি কখনো জোর করে লিখিনি। কেউ বললে হয়তো লেখার চেষ্টা করেছি, হয়তো লেখা হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু যে খুব জোর করলাম, প্রচুর অনুবাদ করেন, ইয়ে করেন, যে লেখা আসছে লেখা আসছে, এই ধরনের কোনো মানে মানে মেধা চর্চা আমার নেই। এই আমি, কারণ আমি একটা জিনিস জানি যে লেখা তো হয়, লেখা মানে আসে লেখাটা, হ্যাঁ। তো আমি যতদিন জোর করি না কেন, যদি লেখা আসার আসবে, আর না আসার হলে আসবে না লেখা। লেখাটা খুব মানে অলৌকিক ব্যাপার বলে আমার মনে হয়। আচ্ছা, এমন যে অনেকে বলেন যে মানে যে কোনো লেখার জন্য অপেক্ষা, মানে খাতার সামনে একটা ধরো কবিতার ভাব ঘুরছে, আইডিয়া ঘুরছে, কিন্তু সেটা শব্দে জোর পাচ্ছে না, তখন যে খাতার সামনে বসে চেষ্টা করা এবং ব্যর্থ হয়ে উঠে যাওয়া, এই ব্যর্থতা তো কবির নিয়তি। তোমারও নিশ্চয়ই বারবার হয়েছে। লিখতে বলেই ব্যর্থ, লেখাটা, একটা লেখা শেষ হয়ে যাবে, তার ওর ব্যর্থতা জন্ম। আমি কখনো খাতার সামনে বসি না, আমি কখনো এক লাইন আলাদা লিখি না কখনো। আমার অধিকাংশ অধিকাংশ লেখাই, আমার প্রায় 90% লেখা একবারে লেখা, এবং আমার লেখাটা আমার মাথা তৈরি হয়, তারপরে সেটা খাতায় নামে। কাটাকুটি করে লেখা খুব কম আছে আমার। আর যে কোনো লেখাই যখন লিখি আর কি, লেখাপড়া একটা ব্যর্থতা আসে একটা, মনে হয় হলো না, কিছুই হলো না কিছু। আবার সেই লেখা কাছে কখনো ফিরে আসি, ফিরে এসে সেই লেখাটাকে নতুন পরিমার্জন করা বা অন্য কিছু করা, সে আর হয়ে ওঠে না। তখন হয়তো কখনো কখনো সেই লেখাটার লেখাটার সঙ্গে সন্তান স্নেহে পরিচয় জড়িয়ে পড়ি, সন্তান যদি পঙ্গু হয় তাকে ফেলে দেবো নাকি আমি। আর নয়তো বা ভয়ে সে লেখাটার কাছে যাই না, হয়তো পাঠকের জন্য দিয়ে দিই সময়, কিন্তু আমি নিজে সেই লেখাটাকে নিধন করি। ফলে এটা একটা একটা অদ্ভুত খেলা। আচ্ছা, একটা বই থেকে আরেক বইয়ে যাওয়ায়, মানে দুটো বইয়ের মধ্যিখানে যে বাকবদল প্রয়োজন হয় কবির, যাতে কবিকে চেনা যায়, এই ব্যাপারটা কি তুমি বিশ্বাস করো? কখনো কখনো বিশ্বাস করি, কিন্তু এর এক বই থেকে আরেকটা বইতে যেতেই হবে কোনো কথা নেই। মানে এক বইতেও সেটা হতে পারে বাকবদল, হ্যাঁ। এক বইতে হতে পারে, এক বইতে নাও হতে পারে, এক বইতে হয়তো 7টা বই পরে গিয়ে একটা বইতে বাকবদল হলো। আচ্ছা। হ্যাঁ। এটা জোর করে তো, এটা কষ্টদের ব্যাপার তো নয়। না। তবে আমি একটা জিনিস মনে করি যে যদি সত্যি কেউ কবিতা লিখে থাকেন, তা সে কবিতার মধ্যে একটা বদল থাকে, হ্যাঁ। সেটা হয়তো চোখে খুব প্রকটভাবে পড়ে না, কিন্তু প্রচ্ছন্নভাবে থেকে থেকে যায়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো যে কবিতাতে কোথাও না কোথাও একটা বদল, একটু অন্যরকম, মানুষের সাথে চলমান। সে তো উৎপল বলতো না, সদা ভ্রাম্যমান, সে সদা ভ্রাম্যমান। ফলে তার অবস্থানগত পরিবর্তন হয়, লেখাও সে পরিবর্তন হয়, কারো চোখে পড়ে, কারো পড়ে না। কিন্তু এই পরিবর্তনের দায় লেখকের আছে বলে আমার মনে হয় না।
কারণ যেহেতু লেখাটা আসে তার কাছে। তোমার কোনো বইয়ে ব্যক্তিগতভাবে তোমার কখনো মনে হয়েছে যে আগের বইয়ের সঙ্গে পরের বইয়ে তুমি নিজেকে পুনরাবৃত্ত করছো এমন? পুনরায় এবার আবৃত্ত করছি বলে মনে হয়নি। কিন্তু আমার কখনো মনে হয়েছে একটা জিনিস যে আমার দুটো বই হয়তো খুব কাছাকাছি। যতটা ফারাক থাকা উচিত ছিল তত ফারাক নেই। এবং এটা আমার সম্পর্কে তার অভিযোগ আছেও যে আমি একরকম লিখে যাই। আসলে আমাকে কিছু করার নেই, ওটা নিরুপায়। লেখার কাছে ওইভাবে আসে। আমি ফলে এখন অনেকে বলেন যে এই বইটাতে আপনার পরিবর্তন আছে অল্প একটু, এখানে মজা লাগে শুনে আরকি। কারণ ওর পরিবর্তন জোর করে করিনি এবং আমার চোখে কোনো পরিবর্তন ধরা পড়ে না। মানে আসলে একটা লোক যখন হাঁটে রাস্তা দিয়ে, তখন সত্যি হাঁটতে, হাঁটতে যাচ্ছে রাস্তা দিয়ে। সে দেখছে তার ওই জামাকাপড়, তার যে জামাকাপড় পরে বেরিয়েছিল সেই জামাকাপড়ই পরা আছে। দীর্ঘদিন ধরে হাঁটতে, হাঁটতে জামাকাপড় ধুলো পড়ে, ময়লা হয়। তো নিজে সে টের পায় না। সে এই জার্নি একটা। এটা আমার মনে হয় লেখার ক্ষেত্রেও তাই আরকি। আমি যে খুব সচেতনভাবে পাল্টা বই, সেই পাল্টাটা কতদূর লেখা হয়ে উঠবে বা কবিতা হয়ে উঠবে আমার সন্দেহ আছে। যদিও আমার আমার খুবই প্রিয় কবি উৎপল কুমার বসু। উৎপল কুমার বসু খুব সোচ্চারভাবে পরিবর্তিত হয়েছেন বিভিন্ন জায়গায়। এবং সচেতনভাবে সচেষ্ট। সচেতনভাবে এবং বিষয়গত পরিবর্তন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিষয়গত পরিবর্তন আনতে পেরেছিলেন বলে। তো যেমন আমরা বলতাম ওনাকে যে একটা কালো জিরে নিয়েও কবিতা লিখতে পারেন উনি। সে কালো জিরার লেখাটিকে আন্তর্জাতিক করে তুলতে পারেন। ফলে এটা আসলে ভাবনার ভাস্কর্য আরকি। যে যেভাবে ভাবে। হুম। যেভাবে ভাবে। আচ্ছা, অনেক তরুণ কবি এখন, হয়তো আগেও ছিল, আগেরটাই জানি না আমরা। এখন লিখতে এসে ধরো ২-১ বছরের মধ্যেই এই সামগ্রিক চারপাশের মোহে পড়ে কবিতার বই বের করে ফেলে। কিংবা খুবই মানে ২ টো বইয়ের মধ্যিখানে খুব কম গ্যাপ রেখেই বই করে। এই জিনিসটাকে তুমি কি চোখে দেখো? দেখো এই ফাঁদে তো আমরাও পড়েছিলাম। আমার নিজের মনে হয় আমার ১ম বই যখন বেরিয়েছে তার অন্তত ১০ বছর পর বেরোনো উচিত ছিল। তো কারণ আমরা প্রচুর খাঁচা লেখা লিখেছি, ছন্দে ভুল অথবা প্রচুর ইয়ে। তো একটা জিনিস হচ্ছে আমার নিজের মনে হয় যে আ কখনো সেই বইটা বের করা ভালো। অন্তত তাকে স্পর্শ করা যায়, তার উঠে আসাটা করতে বোঝা যায়। কিন্তু একটা প্রস্তুতির প্রয়োজন আছে কোথাও একটা। সেই প্রস্তুতি একাও ১ মাসের হতে পারে, একাও ১ বছর হতে পারে, একাও 10 বছর হতে পারে। সে যার উপর ডিপেন্ড করে আরকি। হুম? এবং জয়দার যে যে তোমার ১ম ক্রিসমাস স্মরণগুচ্ছ, অসাধারণ বই, ১ম বই। তো লেখার খুব বেশি দিন আগে মানে পরে বেরোয়নি। হ্যাঁ? এরকম অনেক বই আছে, ১ম বই আছে দারুণ, উৎপলের পুরী সিরিজ। হ্যাঁ? তো উপহার যেটা করতেন আমার নিজের মনে হয় প্রচুর লিখতেন তো। আর যখন বইটা করতেন ১৬টা কবিতা নিয়ে একটা বই করলেন, ১২টা কবিতা নিয়ে বই করলেন। অনেক বাছাই করে ওটা যেগুলো দিতে যে শক্তিটা যেমন একেবারেই করতেন না। যা লিখতেন সব দিয়ে দিতেন। হ্যাঁ? এর ফলে হয় শক্তিদার রান্নাঘরটাকে পুরো চেনা যায়। উৎপলদার রান্নাঘর চেনা যায় না। একটা রহস্য থাকে কোথাও। আর শক্তিদার রান্নায় রহস্য থাকে। আচ্ছা, এই প্রসঙ্গেই তোমার সাথে আগে একদিন আলোচনা হচ্ছিল যে অনেক তরুণ আজকাল ১ম বই থেকেই নিখুঁত এবং গভীর, এবং সেই ১ম বই থেকে বন্দিত। সেটা অনেক কালই ছিল, এখনো। তা যেটা বলতে তুমি যে বয়সোচিত প্রেম বিরহ বা বয়সোচিত যে ধরো ছন্দে ভুল বা যে গাফিলতি, যে কাঁচা ভাব, সেগুলো ১ম বই থেকেই অন্তর্হিত। যেন অত্যন্ত পরিণত সেসব লেখা। সেগুলো কি ইচ্ছাকৃত পরিণত, না সময় তাদের মধ্যে ওই বোধটা জন্ম দিচ্ছে? তোমার কি মনে হয় এই জাতীয়? আমার নিজের মনে হয় যে ইচ্ছাকৃত পরিণতি ইচ্ছাকৃত পরিণতটাই বেশি। সময় যে জন্ম দেয় আরকি, তারও কিছু চিহ্ন থাকে। যে চিহ্নটা হচ্ছে বয়সের চিহ্ন। মানে সময় বা তো বয়স। মানে তুমি তো সময়টাকে যে তুমি তোমার শরীরে জুড়ে নিচ্ছ বয়স হিসেবে। পরে তার তো ছাপ থাকবেই কোথাও। তো আমি দেখি এটা আমি লক্ষ্য করেছি যে যার পাশে আমি নিজে ভাবতাম বয়স হয়ে গেছে বলে এটা হচ্ছে কিনা। যে ধরো এটা বাচ্চা ছেলে কবিতা লিখতে এসছে, তার জীবনে প্রেম নেই, কিছু নেই। ওর কোনো সে এমন একটা বিষয় নিয়ে কবিতা লিখতে শুরু করলো, যে বিষয়টা হচ্ছে কি যে হয়তো বহু বছর পরে একটা মানুষ অনুশীলনের পরে আস্তে, আস্তে সেখানে ঢুকতে পারে, যেতে পারে। হ্যাঁ? ধরো রবীন্দ্র কুমার, রবীন্দ্র কুমার যে ওই বয়সে এসে ওই লিখতে পারেন যে
সার্জেন্টের হাত ফসকে উড়ে গেল পাখি, পাখি উড়ে যায়। হ্যাঁ? সেটা যদি একটা ছেলে কবিতা লিখতে, সে যদি লিখতে শুরু করে দেয়, তখন আমার কোনো সন্দেহ জাগে যে তবে এটা তো অনেক সময় অনেক প্রতিভাবানরা আসেন, সৃষ্টি করেন, হয়তো আমরা ধরতে পারি না। কারণ এর বিপরীতেও আবার কেউ কেউ যুক্তি দেন যে কখন যে কার মধ্যে কিভাবে স্ফুরণ হয় সেটাকে বয়স দিয়ে বিচার করা হয়তো যায় না। বয়স দিয়ে বিচার করা যায় না, কিন্তু একটা ছাপ থাকে। মানে প্রত্যেকে যা লিখেছেন কবিতা, প্রত্যেকের প্রথম দিকের কবিতা এই ছাপটা রয়ে গেছে একটা, মানে বয়সী যে ছাপ। কিন্তু এই যেটা বললাম আর কি, কিন্তু সেই ছাপ যদি নাও থাকতে পারে কারো, সে হয়তো সে তৈরি হয়েই জন্মেছে, বা সে সব জায়গায় পড়াশোনা করে সময়টা পেরিয়ে তারপরই বই করে। বই করেছে। তোমার কবিতায় বরাবরই মানে ইঙ্গিতের প্রাধান্যটা বেশি। কবিতায় তো কিছুটা বর্ণনামূলক বা কাহিনীমূলক হয়, তোমার কবিতা সবসময় ইঙ্গিত ধর্মিতা দেখা যায়। তুমি কি মনে করো ইঙ্গিত বা শব্দ, এই শব্দ জিনিসটা মানুষকে বেশি রহস্যের দিকে এগিয়ে দেয়? আমি মনে মানে করি না, এইগুলো- আমি মনে করি না। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে সংকেতের সঙ্গে ঘর করতে ভালোবাসি। একটা সংকেত আমাকে কিছু বলে। আর আমি একটা লেখা একসময় লিখেছিলাম যে কাহিনীরা মৃত আমি আর মৃতরা কাহিনী লিখে যায়। এটা আমি বিশ্বাস করি এটা। কবিতা হচ্ছে গিয়ে একটা ভীষণ মানে ঘটনার বর্তমান, আর ছবি এক স্ট্রোকের মতো আর কি। যে প্রথমে একটা লেখার পর আমি কোন দিকে যাবো আমি নিজে জানি না। এর ফলে সংকেত ধ্বনির প্রতি আমার এক ধরনের ইয়ে আছে, মানে ভালোবাসা, ভালো লাগা আছে। আর হয় কি, আসলে আমি নিজেকে দেখেছি আর কি, মানে আমি অনেক সময় চেষ্টা করেছি যে কাহিনী কবিতা চেষ্টা করি, যা নয়, কিন্তু জুত পাই না। হুম, মানে মনে হয় যে কোথাও একটা এ লেখা আমার নয়। এবং তোমার কবিতার মধ্যে অন্তর্নিহিত একটা ছন্দের চলনও সব সময় বেশিরভাগ কবিতাতেই থাকে। থাকে। মানে গদ্য কবিতাতেও কি তুমি হুম। এই এড়িয়ে যাও সচেতনভাবে? না, আমি আরো চেষ্টা করি না, কিন্তু আমার গদ্য কবিতা অবশ্য দেখবে তুমি কোথাও মনে হয় পড়লে মনে হয় ছন্দটা আছে। মানে আমি আরো চেষ্টা করি না জোর করে, কারণ আমিগুলো যদি কাজ করি না আমার আসে, আমি লিখে ফেলি হয়তো। এমন কবিতা আছে আমার যে লিখে ফেলার পরে পরের দিন, ধর আমি নেশা করতাম আর কি, হয়তো রাত্রে এসে লিখলাম প্রচুর, পরের দিন সকালে যখন পড়তে বসেছি দেখছি দেখে হলো আমার 3টে লেখা ভালো লাগলো যে রাখা যায়। তার আগে আমি জানি না কি লিখেছি আমি। ফলে এগুলো মাঝে মাঝে খুব মনে হয় লেখার খুব অলৌকিক একটা ব্যাপার। একটা শব্দ কোত্থেকে আসবে, লাইন কোত্থেকে আসবে, আর জ্যোতির্বিদ কোত্থেকে আসবে তুমি জানো না, এই লেখা এক মুহূর্ত অবধি অবধি। আচ্ছা, তাহলে ব্যক্তি রাহুল প্রকাশের কাছে আমার আরেকটা প্রশ্ন। তোমার তো ধরো মানে আমার জানার ইয়েতেই তোমার ধরো আমি দুটো ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন তুমি দীর্ঘকাল 2017-18 পর্যন্ত বলতে যে তুমি যখন মানে নেশা করতে তখন সেইভাবে তোমার কাছে প্রচুর কবিতা এসছে, এবং তারপর থেকে তুমি যখন সেটা ছেড়ে দিলে তারপরেও তো মানে কবিতা তোমার থেকে চলে যায়নি, না কবিতা আছেই। এই দুটো ফেজের মধ্যে কবিতার আসার কি ফারাক? একটা নেশা কি পর সত্যি কাউকে প্রভাবিত করতে পারে লেখায়? আমার ব্যক্তিগত মনে হয় পারে, বা পারে। আমার 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 কাছে না নেশা এক ধরনের অর্থহীনতা জন্ম দেয়। সে অর্থহীনতার পরে যে লোকটা নেশা ছেড়েও দেয়, সে বহন করে চলে। ফলে এই মানে এটা কি ভাষাটা হাতে রেজিস্টার হয়ে যায় বলে? এর মেবি হতে পারে একটা এক নম্বর কায়দাটা তার রপ্ত হয়ে যায় বলে, এটা হতে পারে। আর তা না হতে পারে যে যে ঘোরটা থাকে, নেশার ঘোরটা, সে ঘোরটাকে তাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। মানে যে নেশা ছেড়ে দেয় আর কি, সেও তাদের নেশাসক্ত। ফলে লেখার মধ্যে ঘোর বা নেশার সম্পর্ক আছে বলে আমার আমার খুব মনে হয় আর কি। এই যে যেমন এটা খুব খুব আমার খুব জরুরি মনে হয় যে অর্থহীনতা প্রচুর জন্ম দেয়। মানে তুমি বলছো কথা, কি লিখছো আমি তুমি জানি না হয়তো, পরে দেখলে হয়তো তোমার যোগাযোগ আছে। আর জ্যোতিচিহ্ন কতটা কবিতার অংশ এবং জ্যোতিচিহ্ন কতটা কবিতা হয়ে ওঠে বলে জ্যোতিচিহ্নের ব্যবহার বা প্যারাগ্রাফের ব্যবহার, এটা তোমার কি দর্শন? বিরাট বিরাট ভূমিকা, একটা কমা বিপ্লব ঘটিয়ে দিতে পারে। হুম। একটা প্যারাগ্রাফ, আসলে বিটুইন দ্য লাইন্স, আমি একটা প্যারা যাচ্ছি, অনেক আমার কথা রয়েছে লাইন লাইনে থাকে, সেরকম জ্যোতিচিহ্ন। একটা সময় আমি জ্যোতিচিহ্ন পরিহার করার চেষ্টা করেছিলাম, দেখো বিরাট গাড্ডা এটা, মানে আমি যা বলতে চাই সে বলতে পারছি না।
বিশেষ করে কমা, সেমিকোলনটা কিন্তু তখন ব্যবহৃত হয় বোধহয়। তো কমাটার বিষয়টা জোর এটা, এক্সক্লামেশন, মানে ড্যাশ। ড্যাশ, এই কিছু কিছু জিনিস রয়েছে এগুলি কবিতার ক্ষেত্রে অবলম্বন প্রায়, মানে অর্থকে এই মাথা থেকে মাথা ঘুরে দিতে পারে। আচ্ছা, তুমি তো ধরো প্রায় 40 বছর ধরে যে কবিতা লিখেছো নিজে, সেই কবিতা তো বেশিরভাগটাই ইঙ্গিতধর্মী বা সংকেতধর্মী। তা যে কবিতার মধ্যে কাহিনী লুকিয়ে থাকে, মানে সেই জাতীয় কবিতা কি তুমি কি চোখে দেখো? কাহিনীও না অনেক রকম ইঙ্গিতের সঙ্গে জন্ম দেয়। আমার খুব প্রিয় কবি হচ্ছে মণিভূষণ ভট্টাচার্য, তাই পুরো জীবনটা এক কাহিনীর। তো নীরেন চক্রবর্তীও লিখেছেন প্রচুর কাহিনী কবি, কিন্তু নীরেন চক্রবর্তী কখনোই আমি আমার কবি বলে মনে করি না। কারণ এই যে জীবনের যে স্রোত গতিপথ, তার যে লড়াই, তার যে কান্না, সে অনেক বেশি আমি পাই মণিভূষণে। ফলে এই মণিভূষণের কাহিনীতে কিন্তু যে কোনো কবিতা তুই নাও, কাহিনী থেকে অনেক সংকেত জন্ম হয়, এবং সেই সংকেতগুলো পলিটিক্যাল সংকেত খুব। ফলে এই যে মানে একজন কাহিনীর মধ্যে সংকেত থাকবে না তা নয় কিন্তু, মানে আমি আর গল্প বলছি না, আমি কবিতা লিখছি। এই গল্প আর কবিতাতে কোনো পার্থক্য আছে একটা, মানে একটা গল্প কবিতার মতো হয়ে উঠতে পারে, যারা কবিতা কিন্তু গল্পের মতো হয়ে উঠতে পারে মুশকিল সমস্যা আছে, ঠিক ঠিক এইভাবে যে কাহিনী, প্রচুর কবি আমাদের কাহিনী লিখেছেন, কাহিনী কাব্য, এবং সত্যি সেগুলো মানে প্রণিধানযোগ্য এবং প্রচুর সংকেতের জন্ম দিয়েছে তারা। ওই একটা কবিতা পড়ার পরে আমার করে একটা কবিতার লাইন তৈরি হয়েছে। হ্যাঁ, তো ফলে ওই যে আমি ওই সংকেত ধর্মিতা যেটা তুমি বলছি সেটা হচ্ছে যে ওই 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 সংকেত ধর্মিতা কিন্তু এটার মধ্যে লেখার মধ্যে রয়েছে আর কি, তা নাহলে ওটা কবিতা হতে পারে না, একদম তাই। কবিতা হতে পারে না। মানে ধরো হ্যাঁ, মানে ও পাঠককে যদি কোনো জায়গায় ভাবিয়ে তোলার কোনো ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতটাই তো কবিতার প্রাণ। হ্যাঁ, ভাবিতে এবং এক ধরনের আচ্ছন্নতা, এবং কিছু কিছু ওর যে অর্থহীনতাও কিছু কিছু, মানে, ধরো গৌতমদার ওই কবিতাটা যেমন ধীরে অতি ধীরে তাকে দিও আমার বিরহ, ওটাও তো একটা কবিতা। কবিতা, বাষ্পনে ললাট স্পর্শ করছে, ওটাও তো একটা দৃশ্যকল্পই হ্যাঁ, তৈরি করছে। হ্যাঁ, হ্যাঁ। কাহিনী না বলে দৃশ্যকল্প এবং বলাটা এই যে এই দৃশ্যকল্প ভীষণ রয়েছে গৌতমদার কবিতাতে, ভয়ঙ্কর ভাবে রয়েছে। এবং গৌতমদার কবিতাতে আরেক জিনিস কাহিনীর মধ্যে ঢুকতে ঢুকতে কাহিনীতে ঢোকেন না, মনে হচ্ছে কাহিনী হতে পারে আর কি, প্রচুর লেখা আছে কাহিনী হতে পারে কিন্তু কাহিনী নয়। হ্যাঁ, ওই কাহিনী এবং কাহিনী হীনতা, এই দুটো দুটো যে আলাদা খেলা, সেটা গৌতম দাকে দারুণ দারুণ লেখাতে। ধরো যে এই জল প্রকৃতি সরল মন দেবো, এই যে খুব সহজ ঝাড়গ্রাম। সহজ লাইন, মানে ওনাকে বলেন খুব বিখ্যাত লাইন ওর। এই যে এটার মধ্যে হচ্ছে আমার কাছে খুব মানে কয়েক হাজার পৃষ্ঠার হয়তো গদ্য লুকিয়ে রয়েছে এর মধ্যে। এই যে এটাকে একটা সংকেত এনে ধারণ করে নিলেন একটা লেখাতে, এটাও একটা কবির কাজ বলে আমার মনে হয়। আচ্ছা, এইখান থেকেই আমার আরেকটা প্রশ্ন মাথায় জাগলো। তুমি যে বললে না যে কবিতার মধ্যে রাজনীতি লুকিয়ে থাকার ব্যাপারটা, তা রাজনীতি তো সর্বস্তরেই আছে। ধরো জীবনের রাজনীতি, বেঁচে থাকার রাজনীতি, অস্তিত্বের রাজনীতি। আমি তথাকথিত রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, যে জিনিসটা চারপাশের সমাজকে আন্দোলিত করে, পলিটিক্স, ওই বিষয়টা কি কবিতায় থাকা একান্তই জরুরি? না তো জরুরি তো কিছুই না। ধরো মণিভূষণের কবিতায় তুমি, আছে। মনীষী কবিতায় যে রাজনীতি রয়েছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বেনেদি আবার অন্যরকম। ধরো হুম। ধর মণিভূষণ 69 যে 70 ষষ্ঠীর সময়টাকে ধারণ করছেন লেখার মধ্যে, পরে জরুরি না হলেও তিনি বাধ্য, তার চোখের সামনে ঘটনাগুলি ঘটছে, তিনি বাধ্য। রাজনীতির ছাপ না থাকলে কি কবি সমকালীন হতে পারেন না? পারেন, বিভিন্নভাবে পারেন। তিনি কি নিচ্ছেন, সমকাল থেকে তিনি কি গ্রহণ করছেন তার উপরে ডিপেন্ড করে এটা। ধরো তুমি রবীন্দ্র কুমারকে কি বলবে, রবীন্দ্র তো একদম অর্থে তো চিরকালীন, হুম। কিন্তু সে সমকালীনও বটে বটে। তার চারপাশে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো হয়তো প্রভাব ফেলছে, আমি দেখলে অনেক, যদি ভালো করে দেখি নিশ্চয়ই পড়েছে। কিন্তু মণিভূষণ অনেক সরাসরি। ফলে মণিভূষণের যে বাগানবাড়ি আর রবীন্দ্র কুমারের বাগানবাড়ির পার্থক্য আছে দুটোর মধ্যে। কে কোন পথে হাঁটবেন তার নিজস্ব ব্যাপার, কে কোন পথে দেখবেন কি করবেন। যখন মণিভূষণ প্রচুর লেখা আছে যে রবীন্দ্রনাথের লাইন ইউজ করছেন, যে লাইনগুলো রবীন্দ্রনাথ অন্য অর্থে লিখেছিলেন,
এই যে উনুন জ্বলেনি আর বেড়ার পাশেই সেই ডানপিটের তেগি রক্তধারা গোধূলি গগনে মেঘে দেখিয়েছিল তারা। হ্যাঁ, এই একটা লাইন কোথা থেকে নিয়ে আসলেন? মানে ওই লাইনটা হয়তো তখন মনে হচ্ছে অ্যাপলিটিক্যাল লাইন, কিন্তু যখন পড়ছি কেন হচ্ছে পলিটিক্যাল, মানে এতে রাজনীতি আছে। ফলে এই যে একটার সঙ্গে একটা যুক্ত কিংবা দেখছি আমি একটা জিনিস দৃষ্টিভঙ্গির উপরও একটা লাইনের অর্থ পাল্টে যায়, সহাবস্থানের সঙ্গে পাল্টে যায়। কিন্তু লাইন কিভাবে সহাবস্থান করা আছে আচ্ছা আচ্ছা তো তুমি বা একটা মানে দৃষ্টিভঙ্গিতেও কোনো কবিতা যেটা কারোর কাছে প্রেমের মনে হতে পারে, আরেকটা হয়তো কারোর কাছে হয়তো দ্রোহের কবিতা। হ্যাঁ, তো পাঠকের দৃষ্টিভঙ্গির ওপর হয়তো পুরোটাই ব্যাপারটা পুরোটাই ধরো কোনো কবিতা দেওয়া একটা লাইন হয়তো আছে যে সীমানা পেরিয়ে যাব, সাথে যাবে অস্ত্র বণিক, লিখনে লেখাই খাতা। এটা নিয়ে আমার সঙ্গে সুনীলদার ইয়ে হয়েছিল যে অস্ত্রের করতে হবে। তো আমার বক্তব্য ছিল যে ছন্দ ভুল টুল আমি জানি না, কিন্তু অস্ত্র বণিক শব্দটার মধ্যে একটা অন্য রকম জোর আছে। তো এটা বোধ হয় একটা রাজনীতি আছে, সেই সময় রাজনীতি যে যা অস্ত্র বিক্রেতা। হুম, এবং এটা তুমি দরকারে কখনো কখনো বলতে পারি পলিটিক্যাল কবিতাই নয়, অস্ত্র বিভিন্ন অর্থে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু মানে একটা সামান্য বোধের ফারাকে যে এইগুলি সংজ্ঞাগুলি পাল্টে যায়। তো মণিভূষণ যেমন খুব সরাসরি স্পষ্ট হয় পলিটিক্যাল, সেই সময় অনেকে কিন্তু স্পষ্ট হয় পলিটিক্যাল নয়, কিন্তু তাকে তখন দেখে রাজনীতি রয়েছে। সে সত্তরে কবিতার মধ্যে তার বিরাট ছিল, কারণ সে কারণ সে সময়টা অস্বীকার করতে কেউ পারেননি প্রায়। আচ্ছা, এখান থেকে একটা জিজ্ঞেস হচ্ছে, তোমার তো প্রায় সব কবিতার মধ্যেই এক ধরনের মানে ছন্দ লুকিয়ে আছে কোনো কোনো জায়গায়, মানে ছন্দেরই কবিতা প্রকট, সেটা অন্তমিল মানেই যে ছন্দ তা না। তুমি কি ছন্দের কবিতা লেখার সময় কখনো মানে উম, লেখার সময় হোক বা তারপরে মাত্রার উপর খেয়াল রাখো যে মাত্রা মিলছে কিনা, মাত্রার চ্যুতি হলো কিনা? মানে কানে হয়তো মিলে যাচ্ছে কিন্তু খাতায় কলমে মাত্রা মিলছে না। একসময় প্রচুর মাত্রাচ্যুতি হতো, প্রচুর, সেটা আস্তে আস্তে কমে গেছে। এই যে যেমন অস্ত্রবণিক কথাটা হ্যাঁ, বললে, এখানে হয়তো মাত্রা অস্ত্রের হলে একটা মাত্রা অর্থ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু প্রচুর মাত্রাচ্যুতি ছিল, এবং এক সময় যায় মানে গড়ের মধ্যে বিশ্বাস করতাম যে মাত্রা কোনো ব্যাপার নয়। তত বয়স হয়ে যত শান্ত হয়েছি তত মনে হয় এখন মানে মাত্রাগত ব্যাপার একটা, তখন মাত্রায় ঘরের চেষ্টা করি, মানে মোটামুটি মেনটেন করার চেষ্টা করি, তবুও এখনো যে হয় না তা নয়। আসলে আমার এই শব্দের প্রেমে যদি পড়ি একবার, সেই শব্দটাকে ছাড়তে ইচ্ছে করে না। তখন মনে হয় যে মাত্রার কোনো অর্থই নেই এগুলো। তোমার কি তাহলে মানে সময়ের সঙ্গে এই দৃষ্টিভঙ্গি পাল্টেছে যে শুধু কানে ঠিক থাকলেই হলো, মানে ব্যাকরণগত ব্যাপারটা? না, গায়ে তো ঠিক রাখতেই হবে। হ্যাঁ, ব্যাকরণে আমি অস্ত্রবণিকেও তো কানে হ্যাঁ, ঠিক হ্যাঁ, রাখা আমি যায়। এখনো এখনো ব্যাকরণ কুয়াটা মান্য করি না, যেটুকু মান্য করি সেটা হচ্ছে যে লিখতে লিখতে হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ, হাতে জমে গেছে। হাতে জমে গেছে। কিন্তু আমি যে ভীষণভাবে ছন্দ জানি তেমন নয়। পার্থপ্রতিম যে অর্থে ছন্দ জানেন আমি জানি না। জানি না মানে আমার ছন্দ শিক্ষার প্রয়োজন কখনো প্রয়োজন পড়েনি কখনো সে অর্থে। আমার মনে হয়েছে যে আমি যে লেখা যে আসছে হয়তো সে নিজেই তার পথ তৈরি করে নেবে। এর ফলে এই জোর করে ছন্দ শেখার মধ্যে একটা ফাঁদও আছে একটা বিরাট। মানে তুমি ছন্দশিক হবে না কবি হবে। হুম। তো আসলে লিখতে লিখতে একটা এক ধরনের ধাঁচা তৈরি হয়। এক ধরনের তখন মনে হয় যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মাত্রাগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলে গেলে তো আমি তাকে অস্বীকার করতে পারি না, কিন্তু এখন আমি গানকেও মূলত প্রাধান্য দিই। আচ্ছা, তুমি আমাকে একসময় বলেছিলে যে কোনো শিল্পই প্রবল জনপ্রিয় হতে পারে না, যে কবিতায় প্রচুর পাঠক তাকে সন্দেহ করা উচিত, কারণ শিল্প সবসময় একটা মানে কম মানুষের জন্য, মানে একটা নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ। এইটা কেন মনে হয়েছিল? বা কম ফিনাল নয়, মানে আমি খুব মানে একটা প্রবণতা তৈরি হয় না এক সময় যে মানে যে সবাই কবিতা পড়ছে, সবাই কবিতা লিখছে, হুম, সবাই বুঝছে, হুম, লক্ষ লক্ষ কবি বিক্রি হচ্ছে। হ্যাঁ, হুম, হুম। তখন মনে হয় আসলে কবিতা তো একটা এমন জিনিস, একটা আবছা জিনিস, সেটা স্পষ্ট আর কারো কাছে ধরা দেয়, কাছে ধরা দেয় না। তার জনপ্রিয় যদি হয় আর কি, তাহলে বুঝতে হবে সে কোথাও কোথাও একটা উম, কোনো ঘটনা ঘটছে আর কি, যার সঙ্গে দুটো সম্পর্ক নেই, জনপ্রিয়তা এবং সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মানে এগুলো জনপ্রিয় মানে কবিতা তো জনপ্রিয় বস্ত্র নয় সে অর্থে যে এই দারুণ আমি আমার ভালো লাগছে এই দিন এই প্যান্ট দিন এই সার দিন। কবিতা তো আর মানুষের বেঁচে থাকা, ফলে তার বেঁচে থাকা তুমি স্পর্শ করছো। তো এই স্পর্শ যদি খুব মানে ভীষণ জনগ্রাহ্য হয় আর কি, তাহলে আমার নিজে মনে হয় যে স্পর্শের যে চরিত্র সে নষ্ট হয়, তার যে অস্তিত্বের যে চরিত্র সে নষ্ট হয়, এটা আমার নিজের বোধ।
আমি সবসময় মানে যে প্রচুর একটা বই করলে কবিতার বই 2,000 2,500 3,000 বিক্রি হয়ে যাচ্ছে খালি। বিক্রিটা কেন হয়? এই যে ভাবা যায় আরকি যে বিক্রি কেন হয়? উল্টো দিকে একটা বই বেরোচ্ছে সেটা তো 20 কপি বা 30 কপি বিক্রি হয় না। কিন্তু সেই 30 কপিটা দেখবেন জেরক্স করে লোকে পড়ে। এই যে পার্থক্য আছে ওটার মধ্যে। এই জেরক্স করে নিয়ে পড়ছে, খুঁজে নিয়ে পড়ে লোকে একটা। আরেকটা বই বাজারে পাওয়া যায় এবং হাজার করে বিক্রি হয়ে যাচ্ছে সেটা। তো তখন তো আমি সন্দেহ জাগে যে একটা কবিতার কি এখনো বাংলায় হাজার পাঠক আছে? তাহলে তো সমাজটা পাল্টে যেত, অন্যরকম হতো। তা তো নয়। কোথায় যেন বিসদৃশ্য লাগে আরকি পুরো সেটা কি বিষয়টাকে। কোথাও তোমার মনে হয় যে একটা নির্দিষ্ট শ্রেণীর কবিতার সেই মানে গঠন ধর্ম বা চলন ধর্মই মানুষকে বেশি আকৃষ্ট করে? তার বাইরে সেটা চিরকালই মানে একটেরে হয়ে রয়েছে? একটা সময় পরে না আমাদের এই যে বাণিজ্যিক কাগজগুলো যেগুলো করলো, তার পাঠক পাওয়ার জন্য এই পিসি, মাসি, দিদিমা আ বা প্রেমিকার টিপ এগুলো নিয়ে কবিতা লেখা শুরু হলো। বাংলা কবিতা যেটা ছিল অস্তিত্ব নিয়ে লেখা সেখান থেকে মানুষ অনেক দূরে সরে গেলেন। কেউ দূরে ছন্দ যুগে কেউ পড়তে পারবে। আবৃত্তিকাররা হৃষ্টপুষ্ট হয়ে উঠলেন। হ্যাঁ? না আবৃত্তিকার তো পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে অন্য কোনো ভাষা আছে বলে আমি জানি না। তো আমাদের আছে। ফলে আবৃত্তিকারদের জন্য কবিতা লেখা হলো। ফলে তুমি দেখবে যে আর আবৃত্তির আসলে কি আবৃত্তিকাররা যে কবিতা পড়েন আর যে কবি হাজার বই বিক্রি তার মধ্যে মিল আছে। হ্যাঁ? সুবোধ দাশগুপ্ত বলে একজন এসছিলেন। হুম, তার বই প্রচুর বিক্রি হতো। হুম। আ আমার বই আমি তাই পড়ি উল্টো-পাল্টা দেখেছি কারো বিক্রি হয়। আমি কবিতা বই খুঁজে পাইনি। মানে এটা আমার অশিক্ষা হতে পারে। পাইনি। ফলে এই যে আবৃত্তিকার বলে একটা শ্রেণী জন্মালো, যে শ্রেণীটা হচ্ছে গিয়ে বিনোদন বিনোদন শিল্পী বেসিক্যালি। আবৃত্তির আড়ালেও কি কাহিনী কথানই লুকিয়ে থাকে? কোথায়? আবৃত্তির আড়ালেও একটা কবিতার শরীরে একটা গল্প বলা গল্প লুকিয়ে রয়ে যায়, থাকে। গল্প। যে গল্পটা লোকে খাবে। যেমনটা পাঁচালীর ধর্ম ছিল। হ্যাঁ, যেটা মানুষ খেত। হ্যাঁ, যেগুলো খাবে লোকে। এই আবৃত্তিও কিন্তু একটা খুব জোরালো ব্যাপার তো, খুবই জোরালো ব্যাপার। সেটাও কিন্তু অনেকে আমি এখন গ্রামে অনেক আছি ছিল এক সময় যখন আমরা তখন সবাই লিখতে এসেছি, এরা এসে বলতেন যে, "একটা কবিতা একটা আবৃত্তি লিখে দেবেন?" মানে ওই আবৃত্তি আবৃত্তি লিখে দেবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম? তো এই আবৃত্তি লিখে দেবেন তো এই মানে এটা তো রয়েছেই। যত মানুষ কবিতা পড়ে তত তার চেয়ে অনেক বেশি মানুষ আবৃত্তি করে। তো সে কি আবৃত্তি করে? মানে তুমি তো বিতোষে পড়তেছে যে আবৃত্তি করো তুমি, কেউ তো শুনবে না, কেউ বুঝবে না প্রথমত। ফলে তাকে স্কুল দাশগুপ্ত বলতে হবে তাকে। মানে তাহলে কি এই জিনিসটা একরকম সরলরৈখিক মোটামুটি সিদ্ধান্তই নেয়া যায় যে কবিতার জনপ্রিয়তার সঙ্গে তার কাহিনীধর্মিতা লুকিয়ে মানে এবং বোধা লাউড কাহিনীধর্মিতা বলা যেতে পারে। এক ধরনের আছেই সেটা, আছেই সেটা। আমাদের এখন ওই যে জনপ্রিয়তম কবি যারা রয়েছেন আরকি, যারা লক্ষ্য করে দেখবে, আমি জয়দাকে আমি ধরছি না। আচ্ছা। আ এছাড়া কিন্তু জনপ্রিয় ওরও যে কবিতাগুলো আবৃত্তি হয় সেগুলো এক অর্থে সেগুলো কিন্তু লাউড। জয়দার কবিতা বলে নাম বলে আমি মনে করি না। হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ। ওই জয়দার অসাধারণ বই আছে এক বলে। এক। এক কোনদিন কোনো আবৃত্তিকার পড়তে পারবেন না। মানে এই যে চ্যালেঞ্জটা তুমি পড়তে পারবে না, তুমি যত ইয়ে করো। হ্যাঁ? কিন্তু একটা হচ্ছে নিবিড় হয়ে একা পড়ার বই। এই যে জয় গোস্বামী। কিন্তু যারা উঠে আসে তাদের কাছে কবিতা বই কি আর কি দেখবে, কেউ মারা গেলে সঙ্গে কবিতা লিখতে বসে যায়। মানে ঘটনা ঘটলে সঙ্গে কেউ হুম। এটা খুব ইন্টারেস্টিং একটি ঘটনাটা ঘটেছিল শঙ্খ ঘোষের ক্ষেত্রেও। শঙ্খ ঘোষ একসময় একটা ইন্টারেস্টিং মোহনীশ ঘোষকে একটা বুঝিয়েছিলেন যে অবচেতন হচ্ছে কবিতার ধাত্রী। কিন্তু শঙ্খ ঘোষ মৃত্যুর অন্তত ৩০ বছর ধরে আমরা কি দেখলাম যে উনি ভয়ংকর সচেতন। কেউ মারা গেলে কবিতা লিখছেন, গুলি খেলে কবিতা লিখছেন, প্রতিবাদে কবিতা লিখছেন। এই যে সচেতনতা খুব সন্দেহজনক সচেতনতা এই কবির। শঙ্খ ঘোষ আমার খুব প্রিয় কবি। কিছু কথা বলা যাবে না। কিন্তু এই যে গত ৩০ বছর ধরে যে লেখাগুলো লিখে এলেন আরকি সচেতন হয়ে, সেখানের ফলে তিনি নিজের বিশ্বাস করতেন যে অভিজাত আর কবিতার ধাত্রী, তাতে অনেক মাইলফলক সরে এলেন আরকি। হুম? এই সরে আসাটা কি সময়ের প্রয়োজনে? নাকি অ্যা অন্য কিছু? আচ্ছা, হ্যাঁ। তোমার কি এই জিনিসটা মনে হয় না যে মানে অনেক মানে চিরকালই এটা হয়ে এসছে। তোমাদের সময়ও ছিল, তার আগেও ছিল, এখনো আছে যে অনেক পাঠক যারা হয়তো বই পড়ে মানে বই পড়েন, কবিতার বই বলছি না। বই পড়েন, বই পড়তে চান। সেটা যেকোনো বই হতে পারে। তোমার এই ইন্দুবালা ভাটের হোটেলও হতে পারে। মানে পাঠক বই পড়েন। তো তারা কবিতার কাছে এসে কবিতার থেকে দূরে থাকতে চান কারণ কবিতা আমি বুঝি না। আমার কথা
মানে এত কঠিন বুঝি না। সেক্ষেত্রে কি তোমার মনে হয় না যে একটা ভালো কবিতার জন্য পাঠককেই সর্বাগ্রে হয়তো পাঠককেও প্রস্তুত হওয়া একদম ১০০ বার। মানে কবিতা কবিতা সবার সেটা জন্য সেটা কবিতা সবার কঠিন জন্য ক্রিয়া বলেই পাঠক সেটার থেকে দূরে থাকে। না, মন দেয় কবিতা না। সবার জন্য না, কবিতার জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। লেখার জন্য যেমন প্রস্তুতির প্রয়োজন হয়, ঠিক তেমনি পড়ার জন্য প্রস্তুতির প্রয়োজন হয়। তুমি নির্মল হালদার খুব সহজে পড়ে গিয়ে একরকম মানে তুমি করতে পারো। আবার তুমি যখন মৃদু দাশগুপ্ত পড়বে, তোমার মনে হবে না অত সহজ, যে কী বলতে চাইছেন। বিদেশে যখন পড়বে তখন মনে হয় আরে বাবা এ তো আরও কঠিন। মানে এই যে কবিতার জীবন বৃত্তান্ত যেটা দেখেন আর কি, ওই যে পাঠকের আস্তে আস্তে তো এগোতে হয়। তো আমার নিজে মনে হয় যে পাঠক তৈরির একটা সিলেবাস থাকা দরকার। পাঠক তৈরি তৈরি? সিলেবাস, হ্যাঁ। না পাঠকের তৈরি না কবির পাঠক তৈরি? পাঠক তৈরি, আচ্ছা, কবিতার পাঠক তৈরি, কবিতার পাঠক। সেটা আমাদের এখানে নেই। ফলে আমরা শঙ্কর যেভাবে পড়ি, ঠিক সেভাবে আমরা জীবনানন্দ দাশ পড়ি, চেষ্টা করি। তো ফলে যেটা হয় তাই হয়। এইটা কি আমার মনে হয় এটা কি তুমি সহমত? যে আমাদের মানে ছোট থেকে বড় হয়ে ওঠায় মানে শৈশব কৈশোরে আমাদের যেভাবে কবিতা পড়তে শেখানো হয়, মানে একটা কবিতা পড়া সেখানে যদি কোনো দুরূহ লাইনও থাকে মানে বই দিয়ে তার ব্যাখ্যা করে দেয়া। মানে আমরা যাতে সহজে সমস্তটা বুঝে যাই, একদম। গদ্যের আকারে ব্যাখ্যায় বুঝে যাই, সেই জিনিস আমাদের রেজিস্টার করা যায়। কাজেই যে একটু বেশি চেষ্টা করবে না তার কাছে এই জিনিসটা হয়ে যায় কঠিন হয়ে যায়। কারণ তার কাছে কোনো মানে বই থাকে না। না, যেমন ধরো সেইজন্য এই লাইনটা বুঝিয়ে দিন। তোমাকেও নিশ্চয়ই এই প্রশ্নের সারা জীবনে অনেকবার অনেকবার মুখোমুখি হতে হয়েছে। দরকার ওটা আমার ছেলের মধ্যে দিয়ে বলি গল্প। আমার ছেলে ছবি আঁকতো এবং খুব ইন্টারেস্টিং ছবি আঁকতো, খুবই ভালো। তারপরে একদিন দেখলাম যে ওর ছবি আঁকাটা ভুলতেছি পুরো কী ব্যাপার, দেখলাম যে তার ছবি আঁকার মাস্টারমশাই আছে বাড়িতে। মাস্টারমশাই তার ছবি আঁকা শেখাচ্ছে, এটা বল, এটা সাইকেল, আগে সাইকেল আঁকতো, সাইকেল দেখে আমি তার জন্য এটা যাও তো সে ভাবলি কী করে, কিন্তু এখন তো সাইকেল আমার সাইকেল আঁকে। এটা পুরো ওই জিনিস আর কি। হুম, যে সব কিছু ব্যাখ্যা করে দেওয়া হয়। হুম। ফলে আমি যে ব্যাখ্যা তার চোখ দিয়ে আমি দেখি, আমার নিজের চোখ দিয়ে আমি দেখি না। মানে একটা লাইন অন্য আমার নিজের ভাবনার পরিসরটা গড়ে উঠছে। হ্যাঁ, মানে কবিতা তো আর ইন্টারেস্টিং জিনিস, যে কবি একটা লাইন লিখলেন, সে লাইনটা আর পাঠক তার ইচ্ছে মতো অর্থ করতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। কিন্তু এই নোট বইগুলি বা যা ব্যাখ্যা করেন, তারা কিন্তু ধরে বেঁধে ওখানে ওখানে নিয়ে আসেন যে মানে এই মানে এই, ফলে সে কবি বুঝতে পারে না তার মানেটা, ওই পাঠক বোঝে না তার মানেটা। হ্যাঁ, ফলে একটা সমস্যা তৈরি হয়, অন্ধকারের জায়গা তৈরি হয় একটা। তোমাকে নিশ্চয়ই বিভিন্ন সময় এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে এই লাইনটা কেন ব্যবহার করলেন? এইটার মানে হ্যাঁ, বুঝতে পারছি না। এইটা একটু আমার খুব সহজ সেই উত্তর, সময় কিভাবে ট্যালি করো? আমার সহজ উত্তর আছে যে এগুলো কিছুই তো আমার লেখা নয়, আমার লাইন আসে। আচ্ছা। তো যেখান থেকে আসে যিনি পাঠান তিনি জানেন। প্রথম দশকের কবিতা সম্পর্কে তোমার পর্যালোচনা কি? এই দশকের কোনো নিজস্বতা কি রয়েছে? নাকি পূর্বজদের পুনরাবৃত্তি হয়ে গেল? দশকটা শেষ হয়ে গেছে। ফলে এই দশকে না, না, পুনরাবৃত্ত অর্থে খুব একটু বলছে এমন না। দেখো প্রত্যেক দশকে না প্রচুর লোক লিখতে আসে একসাথে। তারপরে ৩-৪ দশক পর দেখা যায় যে ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ১০ জন টিকে আছেন। পুনরাবৃত্তি তো টিকে থাকা যায় না। পুনরাবৃত্ত নিয়ে টিকে থেকে যায় না। ফলে অনেক ভালো লেখা হয়েছে, প্রচুর ভালো লেখা হয়েছে। আমার তো খুবই ভালো লাগে ওদের লেখাই। এবং যেটা খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস আমার মনে হয় যে এখন তো একটা অদ্ভুত সময়, যে অস্থিরতা সে অর্থে চোখে চোখে পড়ে না। সমাজ কিছু গা সওয়া হয়ে গেছে। আমরা অনেক বেশি আন্তর্জাতিক হয়ে উঠেছি। তো এই সময়টা কবিতা লেখা খুব, যারা নতুন লিখতে আসছেন না তাদের পক্ষে খুব খুব কঠিন একটা বিষয়। কারণ প্রাকৃতিক সারল্য প্রায় নেই, মানসিক সারল্য মানুষের প্রায় নেই। হ্যাঁ, সেখানটাতে একটা কবিতা লেখা খুব দুরূহ। হ্যাঁ, সেটা তারা কিন্তু পেরেছেন। হুম, এটা আমার খুব মনে হয় খুব খুব মানে মানে পজিটিভ অর্থেই পেরেছেন তারা। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কবিতা চর্চায় খারাপটুকু সম্পর্কে সবাই মোটামুটি ওয়াকিবহাল এবং তা নিয়ে আলোচনাও করে। তোমার কি এর মধ্যে কোনো ভালো দেখো সোশ্যাল? হ্যাঁ, ভালো দেখি মাঝে মধ্যে, কারণ হঠাৎ হঠাৎ একজন লেখা পড়ি হয়তো, যেমন এখন একজনের লেখা আমি বই খুঁজছি, অর্ঘ্যকুমার পাত্র সমর পাত্র। হ্যাঁ, আমি তার লেখা ২ বই পোস্ট করেছি বোধহয়। ওই লেখা পড়ে আমি মানে আমার খুব ভালো লেগেছে লেখা পড়ে। এইরকম না হঠাৎ করে একজন লেখককে আবিষ্কার করা যায়। সে বই তো হয়তো আমি এমনি পেতাম না। ফেসবুকে বেরিয়েছিল, হয়তো ফেসবুকে কবিতার আমি এক ধরনের বিরোধী।
সেটা খুব ওই লাইক ফাইক দেখে খুব ইয়ে লাগে, অস্বস্তি লাগে। কিন্তু কিন্তু এই একটা ভালো দিক হচ্ছে যে অনেকের নাম শোনা যায়, জানা যায় যে লিখছে হয়তো। এবং কোন কবি হয়তো আজ থেকে 40 বছর আগে হয়তো লিখেছেন কবিতা। সেই কবিতা তো আমার পুরো পড়া নেই। সে কবি হঠাৎ করে কেউ একটা পোস্ট করলেন। এটুকুই এটা প্রাপ্তি। আমি দেবো। আমাদের সমসাময়িক অনেকেরই কবিতার বই আছে আমার কাছে, তোমায় আমি দেবো। পুরো গল্প বইটাও ভালো। আচ্ছা, এইখানে এটা প্রশ্ন না, এই প্রসঙ্গে একটা দেখেছি, এই সোশ্যাল মিডিয়ার ফলে আরেক রকমের ইনসিকিউরিটি তৈরি হয়েছে কি বলতো? যে অমুকের কবিতা ১০০, ১৫০, ৪০০ লাইক পাচ্ছে, আমার কবিতা হয়তো ১০-১৫ পাচ্ছে। তার মানে কি আমি লিখতে পারি না? এবং হয়তো এটা ভয়ঙ্কর হয়। অবশ্য তাই নয়। এরা এক মজার গল্প আছে একটা। একবার শঙ্কু আমাকে জিজ্ঞেস করেছে যে, "তুমি কবিতা পড়তে যাও না কেন?" আমি খুব কবিতা পড়তে ইচ্ছে করে, পছন্দ যেতাম না। আসলে না, আমি বলেছিলাম যে আমার খুব ভয় করে। যে জয়দেব উঠলো কবিতা পড়তে, মল্লিকা উঠলো, প্রচুর হাততালি পায়। তবে যখন আমি কবিতা পড়তে পারি, হাততালি দেয় না। তারপর আমার ৩ দিন ঘুম হয় না এতে। তো এই যে এখানে সেটা। এখন তো শুনি যে অনেকে কবিতা বুস্ট আপ করার জন্য পয়সা খরচা করে। এজেন্সির লোকরাকে যে বুস্ট আপ করার জন্য কবিতা। হ্যাঁ, হ্যাঁ? টাকা দিয়ে এই যে করে। এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আরকি, এটা খুব খারাপ দিক, নোংরা দিক। আমরা আস্তে, আস্তে এই নোংরার শিকার হচ্ছি। কারণ আগেকার দিনে হয়তো হাততালি দিয়ে মানে চারপাশের মানুষ ওরে বাবা ও হাততালি পাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি না বুঝলেও বড় কবি। বিরাট কিছু। এখনো ৫০০ টা লাইক, তাহলে নিশ্চয়ই বিরাট কিছু। হ্যাঁ, আমি মণিভূষণ নিয়ে একটা লেখা লিখেছিলাম। মণিভূষণ সেখানে একটা লোক, ওই বাঁকুড়ার বীরভূমের সেই লোকটা, এটাকে আমি দেখেছিলাম। সে আমাকে একবার বলেছিল যে, "দাদা তালিয়া চাই কবিতাতে।" তালিয়া কিসে তালিয়া হয়? বলল, "না লিখতে হয় গুলি গুলি করে গুলি করেছে, ৩ দিন খেতে পারেনি। তারপরে লিখতে হবে রাষ্ট্রপতি ইনকিলাব জিন্দাবাদ বলতে হবে এবং বলতে হবে উড়িয়ে দাও উড়িয়ে দাও গুড়িয়ে দাও। তার তালিয়া পাবে।" হ্যাঁ? তো এই তালিয়া এটা খুব সংক্রামক আরকি। এবং একজন লেখক যদি আবার তালি পেয়ে যায় না, তাহলে কিন্তু সে তালির পিছনে দৌড়বে। হুম, তালির পিছনে দৌড়বে। হুম। হ্যাঁ? ফলে তালি থেকে দূরে থাকলে ভালো হয়। আমার নিজের মনে হয় যে তালি তারপর কি? আর এইটাও কি কখনো সত্যি যে ধরো তথাকথিত এই তালি যে কবি পান না, তিনি সেটাকেই আমি তালি পাওয়ার কবিতা লিখি না বলে সেইটাকেই অহংকার না বলে দেখো, সেইটাকেই না দেখো, কবি হিসাবে দেখো ব্যবহার সেই করেন? কবিটা না এটা অন্যভাবে তালি চায়। মানে একটা অ্যাপ্রিসিয়েশন তো কেউ প্রত্যেকেই চায়। কে পারবে না কে না খুশি হয়। হুম, কিন্তু মানে তুই অ্যাপ্রিসিয়েশনটা কিভাবে চাইবে আরকি? আমি একবার এই ভাষানগরের আড্ডা গোলটেবিলে বলেছিলাম যে, "আমার কবিতা যদি প্রচুর লোক পড়ে না আমি সন্দেহ করব।" কারণ প্রচুর লোক হলে যেমন কবিতা লিখতে পারি না। হয় না? হুম? আমি আস্তে, আস্তে শান্ত করে ২ ১ লাইন লিখে আমার মতো করে তাতে ১০ জন ১৫ জন পড়তে পারে। তো প্রচুর লোক আমাকে, "মল্লিকা বলছে তুই খুশি হবি না?" আমি বললাম, "হ্যাঁ, খুশি হব না কেন? বেশি লোক পড়লে খুশি হয়তো হব। কিন্তু নিজেকে সন্দেহ করব আমি যে আমি কি লিখছি? আমি কি তরল হয়ে যাচ্ছি হ্যাঁ, এইভাবে? আমি কি লিখছি আমি? যে এত লোক আমার পাঠক আমার, এত বই বিক্রি হচ্ছে আমার, এত লোক ভালো বলছে। একটা ভালো লাগা থাকবেই, নো ডাউট। কিন্তু নিজের সন্দেহটাও থাকবে আস্তে, আস্তে।" কারণ আমরা এমন দেখেছি অনেকেই ছিলেন ৪০-৫০ এর কবি যারা হয়তো সমসময়ে অত্যধিক বন্দিত। হ্যাঁ, এখন তাদের হারিয়ে কবি গেছেন, কেউই পড়ে না। হারিয়ে গেছেন। বেশিরভাগই তাই। বেশিরভাগ মানে সে এখনো এখনো তুই চোখের সামনে দেখতে পাবি। আর অনেকে আছেন যে বিরাট গোষ্ঠী, বিরাট ইয়ে করে বিশাল দাপটে সরে রয়েছেন আরকি। কিন্তু এখনো তার কবিতা কেউ পড়ে না। পড়ে না মানে তার পাঠক আছে, তার নিশ্চয়ই তার বন্ধু-বান্ধব আছে পিঠ চাপড়ায়। এগুলো ফেসবুক খুললে পরে দেখা যায়। কিন্তু তিনি কেন লিখছেন এটা সে বোঝা যায় না। আর দ্বিতীয়ত ছন্দবদ্ধ একটা লোক যদি ৫০ পয়সার কবিতা লিখে আসার পরে যে প্রত্যেক লাইন ছন্দ যদি ভুল থাকে তার, তার তো লেখা উচিত না। মানে তো লিখতে শিখিয়ে নি। লেখা তো একটা শিক্ষার বিষয়ও। হয়তো আমি মাত্র মানতে হবে এমন কোনো কথা না। কিন্তু একটা লেখা পড়ে বোঝা যায় যে আপনি সে লোকটি লিখতে জানে কিনা। লিখতে যদি না জানো তুমি, তাহলে লিখে লাভটা কি? তুই কি করছো তুমি এটা? তো ফলে এখন দেখা যায় ৫০-৬০ বছর অবধি চর্চা করার পরে আর লোকের লেখা পড়া যায় না। কিন্তু তিনি তত যে এরকম ইন্টারেস্টিং আছে। উত্তর দত্তের একটা নাটক এসেছিল এই টিনের তলোয়ারে। যে একসঙ্গে অনেকগুলো বছর অভিনয় করার পর একদিন সু বুঝতে পারলাম আমি নাটকে কিছু জানি না। তখন উল্টো দিকে লোকটা বলল যে, আ অভিনেতা বললেন যে, "তাহলে আপনি নাটক ছিলেন না কেন?" "ততদিনে তো আমি মহানায়ক হয়ে গেছি।" হ্যাঁ? এই যে তুমি একটা কুলপতি হয়ে গেছো এবং কবিতা লিখে তো অনেক কিছু হয়।
একসময় কবিতা কিছু হতো না, মানুষ খুব লজ্জা লজ্জা কথা বলতো আমি কবিতা লিখি, লজ্জা লজ্জার বিষয় একটা প্রায়, মানে আমার অকর্মণ্য। এখন কবিতা লিখে সভাপতি হতে পারছো, এমএলএ এমপি হতে পারছো, আরো দাপট হয় বাড়ছে, সবাই সামাজিক দাপট, এইগুলো কবিতা করে একবার পাওয়া যায়। আমার নিজের ধারণা হচ্ছে যে যত তুমি ক্ষমতার কাছাকাছি যাবে তত কবিতা তোমার তো দূরে যাবে আস্তে আস্তে। এখন আরেকটা প্রবণতা, সেটা কি তোমাদের সময় ছিল যে, ও তুমি কবিতা লেখো, তোমার বই আছে, আমার অমুকও তো কবিতা লেখে, অমুকেরও তো ফেসবুকে না, আমাদের সময় অতটা ছিল না, অতটা ছিল না আমার সময়। অনেক ছিল যে কবিতা লিখি, কবিতা লেখো বাবা, কবি হবে, একদম ব্যঙ্গ থাকতো। আচ্ছা, বাংলা কবিতার যে পাঠক কম, এই অভিযোগ তো বরাবরেরই। তুমি 4 দশকে নিশ্চয়ই আরো হ্রাস পেতে দেখেছো। এই হ্রাস পাওয়ার কারণগুলো তোমার কি মনে হয়? বুঝলি? পাঠকের সংখ্যা হুম। নিশ্চয়ই, ধরো 80-র দশকে যেরকম ছিল, এখন হয়তো সংখ্যাটা আরো, ফেসবুক দিয়ে যদি বিচার না করি, ফেসবুক একটা মানে চোখে ধুলো দেয়া। বাংলা কবিতার পাঠক সার্বিকভাবে কমেই যাচ্ছে, এমন একটা অভিযোগ। আমার মনে হয় বাবা কমেনি, হয়তো বহুত বেড়েছে, কারণ এই এখন যত বই বেরোয় না, আমাদের সময় এত বই বেরোতো না। আচ্ছা। আমি যখন লিখতে এসেছিলাম এত বই বেরোতো না, বই বেরোতো কিন্তু এত 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 বই নয়। এবং আরো ইন্টারেস্টিং জিনিস যে এখন আমাদের সময় অত 20 জন একসাথে লিখতে আসলেন, 4-5 বছর মধ্যে সেখান থেকে কমে 5 জন হয়ে গেলেন। এখন যদি 20 জন লিখতে আসেন, তাহলে 5 বছর পরে অন্তত 15 জন টিকে যান, মানে লেখেন তারা এবং তারা বই বের করেন, ফলে এবং তাদের বই বিক্রিও হয়, মানে এবং এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে এই তরুণ কবির বই বিক্রি, এটা কিন্তু আমার ধারণা বেড়েছে বিভিন্নভাবে। এই ছোট ছোট প্রকাশনী, গ্রামের সময় কোনো কোনো প্রকাশনী রাঘব গোয়ালের মধ্যে গিলে খেত সমস্ত, সেই প্রকাশনী কাগজে তুমি না লিখলে তুমি কবি নও, সেই প্রকাশনীতে বইটা করলে তুমি কবি নও। হ্যাঁ, এই মৌরসি পাঠটা এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়াতে প্রচুর ভালো ভালো প্রকাশনী হয়েছে এবং তারা খুব তরুণ কবিদের বই বের করছে, এটা আর খুব ভালো লক্ষণ। আমার মনে পড়ে এর ফলে কবিতার পাঠক বাড়ছে, কবিতার পাঠক বাড়ছে। এর জন্য তো অনেকটা বোধহয় গত 10 বছরে সোশ্যাল মিডিয়াও দায়ী। হ্যাঁ, দায়ী, এটা দায়ী। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বেশি মানে আমাকে বই বেরোচ্ছে আমি জানতামই না। এবং আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়ার পক্ষে যতটা ভালো সেটা হয়তো, তবে বাংলাদেশের একটা বই, বাংলাদেশে তো ভালো লেখা হয় তো, অনেক মানে অনেকে লেখেন, জানতাম না আমরা কিছুই, আমি 2-3টে নাম জানতাম। তারপরে আস্তে আস্তে এই বই বই লেখা পড়ে, কই বিজ্ঞাপন দেখে, রিভিউ পড়ে জানতে পারি আমরা। ফলে আমার এই বাংলা কবিতার পাঠকের না পরিধিটাও একটু বেড়েছে বড় ধারণা। তুমি যার কবিতার পাঠক দেখবে তাদের বাড়ি দুটো বাংলাদেশের বইও পাবে, তারা জোগাড় করেন। এটা তো একসময় আমার সময় ছিল না এগুলো। আমার সময় আমি জানতাম এই আল মাহমুদ, শামসুর রহমান, এই কবি। হুম, আমাদের এই এই বাংলায় অবশ্যই বাংলাদেশের কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন সৌমিত্র মিত্র, শোক চট্টোপাধ্যায়ের আবৃত্তি লোক। তখন যে কবিতা উৎসব শুরু করলেন এরা, তখন বাংলাদেশ থেকে প্রচুর কবি আসতেন, তোমার অনেক ভালো লিখতেন তা। তারপর আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া ফিডিয়া যখন খুললো, এলো নাকি। কোনো নির্দিষ্ট শব্দ নাকি একটা সম্পূর্ণ বাক্য কবিতায় কোন জিনিসটা বেশি অভিঘাত তৈরি করে বলে তোমার মনে হয়? শব্দ, শব্দ, মানে একটা শব্দ আর শব্দের যে জোর আর কি, সেই জোরটা আবিষ্কার করা একটা পাঠকের কাজ। যে শব্দটাকে অন্যভাবে দেখে পুরো লাইনের মধ্যে, সেই লাইনটার মধ্যে শব্দটা এমনভাবে লুকিয়ে থাকে, আবিষ্কার করার আনন্দ জাগে জাগে, কোনোদিন শব্দটা এইভাবে ভাবিনি, ভাবিনি। তুমি কি নিজেকে কখনো মানে কোনোভাবে কোনো দিন, তুমি তথাকথিত যে বিগ হাউস ছিল তোমাদের কম বয়সেও, সেতে কোনোদিনও তেমন লেখনি, তুমি কি নিজেকে কখনো প্রতিষ্ঠান বিরোধী মনে করেছো? একেবারেই না। দেখো দেশ তো আমার কাছে লেখা চায়নি সেভাবে, যখন চেয়েছেন একবার ঠাকুরবা ঘোষ চেয়েছিলেন তখন দিতে দিতে পারিনি, জয়দেব এবং আমার কাছে জয়দেব দিয়েছিল। তারপর পরে জয় গোস্বামী যখন সম্পাদক হন, পুলিশ সম্পাদক, জয়দেব আমার কাছে লেখা চেয়েছে, যতবার চেয়েছেন লিখে দিয়েছি। তো আমার কাছে প্রতিষ্ঠার বিরোধিতা বলে কিছু মনে মনে নেই আমার কিছু। কিন্তু আমি আমি দেশে লিখা অত আমি আনন্দ পাইনি যতটা আনন্দ পেয়েছি প্রতীক্ষ হয়ে লিখে। আমার সাথে প্রতীক্ষ আমার একটা কাগজ ছিল, কবিতার কথা বলে একটা ম্যাগাজিন ছিল, ইডলি ম্যাগাজিন। হ্যাঁ, এগুলো কবিতার কাগজ, এগুলো লিখলে পরে মানে আনন্দে ঘুমোতো না আগে, যে প্রতীক্ষণ কবিতা চেপেছে, ওরা অনেক অনেক কবিতা একসঙ্গে ছাপতেন ওরা। ফলে আমাদের মধ্যে একটা অন্য অন্য রাস্তা ছিল একটা। পর দেশে লিখতে পারছি না বা আমার কাছে লিখতে চাইছেন না ওরা,
এটা খুব একটা আমার এটা একটা তবে কখনো অক্ষমতা হয়েছে যে আমি মিথ্যা লিখতে চাইতেন। তো আমি যা পারি তার হিসাবে কি পারতে পারি। আচ্ছা, কবিতা পাঠের মঞ্চ, অনুষ্ঠান, পুরস্কার ইত্যাদি তরুণ কবির পক্ষে ভালো না খারাপ? খুব খারাপ, খুব খারাপ। মানে আমি অনেক সময় দেখতাম যে পুরস্কৃত হচ্ছেন সানন্দ পুরস্কার। কারা পেতেন? শঙ্কু পেয়েছেন, শক্তিদা পেয়েছেন, এরা পেতেন। তারপরে একটা সময় দেখলাম যে সবাই লিখতে এসছে তাও পেতে শুরু করেছে। হুম? এতে আসলে পুরস্কার মানটা নেমে যায় আমাদের এই ধারণা। যিনি পাচ্ছেন তাকে লাভ হয়, তিনি বিখ্যাত হন। কিন্তু পুরস্কারের মানটা নষ্ট হয়ে যায় ১ নম্বর। ২ নম্বর হচ্ছে লোভ জন্ম নেয় একটা। আর এই মঞ্চে উঠে কবিতা পড়তে হাততালির লোভ। হাততালি যত দূরে থাকা যায় আমার মনে হয় তত ভালো। ভালো বললে ভালো সবাই শুনতে ভালো লাগে। কিন্তু হাততালি আর খুব সংক্রামক ব্যাধি। কখনো লেখা না এলে আমাদের অনেকেরই ভয় করে যে এই বুঝি ফুরিয়ে গেল, আর বোধহয় হবে না। এই ভয়টা কি জায়েজ, নাকি অপেক্ষা করা, তা সময়ের হাতে ছেড়ে দেওয়া, নাকি ফুরিয়ে গেলে যাবে, কোনো কিছুই বাদে ধরে না এরকম মানুষ? ফুরিয়ে গেলে তো কিছু করার নেই। ফুরিয়ে গেলে আমি লিখব কোত্থেকে? কবিতা আমার নিজের বিশ্বাস যে কবিতা ছেড়ে যায়। কয়েকজন কবি কবিতাকেও ছাড়তে পারেন না। কবিতা তাকে ত্যাগ করে। যে সমর সেন কবিতা ছেড়ে দিয়েছেন আমি বিশ্বাসই করি না। আমার মনে হয় যে সমর সেনের কবিতা আর আসতো না। উনি যে পৃথিবীতে পরে চলে আসলেন আরকি ফ্রন্টিয়ার করে, সেই বিষয়ে অনেক বেশি অন্যরকম বাস্তবতার মুখোমুখি। সেখানে তো অবকাশ ছিল না কবিতা তার কাছে তার কাছে আসবে। ফলে কবিতা তিনি লিখতে পারেন, লেখেননি নয়, লিখতে পারেননি। পারেননি মানে কবিতা আসে যার কাছে। তো আসতে না পারলে লিখবি কোত্থেকে? তো এটা আমার মনে হয় যে কবিতা যদি তোমার ছেড়ে যায়, তুমি মাথা ফুটেও লিখতে পারবে না। আর যদি না যায়, যত না দূরে যায় থাক চলে আস। তুমি এই অবস্থায় থাকবে, তোমাকে লিখে ছাড়বে সে। কারণ তুমি আর কবিতা লিখে দেখবে যে এই কবিতা তুমি লিখেছো যে লাইনগুলো, তুমি ভাবতে পারো না যে আমি লাইন লিখেছি কীভাবে। মানে চিন্তা মাথায় এলো কীভাবে? আমি ভাবতে পারি না। কিন্তু ভেবে কিন্তু এসছে তো। পরে একটা কথা মাঝে মনে হয় যে লেখে সে অন্য কেউ হয়তো। তুমি মাধ্যম মাত্র। কবিতার বহু প্রয়োজতাকে তুমি কি চোখে দেখো? মানে অনেক লেখা যদি কারোর আসে, আসতেই পারে কবিতা। এমন কোনো অন্যায় দেখি না। মানে বহু লেখাকে বা প্রচুর লেখাকে, না, লিখতে হবে। প্রচুর লেখা কি লিখছেন সেটার ব্যাপার একটা। ভালো কবি যদি লেখে কবিতা ভালো বলতে পারছি হয় না? মানে কবিতা যে সত্যি যে কবিতা লিখতে পারেন আরকি। অনেকে আছে প্রচুর লিখতে পারেন। প্রচুর। তো কিছু যায় আসে বলে আমার মনে হয় না। মানে আর কাছাকাছি সময়ের লেখায় ধরো কাছাকাছি বিষয় বা কাছাকাছি ধরো যদি একটা নির্দিষ্ট ফেজে কবিতা লেখেন, তাহলে প্রত্যেকটা কবিতার মধ্যে হয়তো বিষয়েরও আংশিক ছাপ পুনরাবৃত্ত হয়। মানে তাতেও তো প্রত্যেকটা লেখা ইন্ডিভিজুয়ালি লেখা হিসাবে হয়তো সুন্দর বলে গণ্য হতে পারে। কিন্তু তুমি যখন সেগুলো পরপর পড়ছো, তুমি কি সেটাকে পুনরাবৃত্তি হিসাবে লাগাবে, নাকি তুমি সেটা একটা নির্দিষ্ট না, ইভেন কিছু আধারটা কি? একটা আধারে এসে তার শব্দ বিষয় তো পাল্টে যায়। অন্যের পরিগ্রহ করে। তো আমি আমি আমার লক্ষ্য রাখবো যে সে অন্য কোনো রুট চেহারা নিচ্ছে কিনা। যদি একই জিনিস নেয়, একই তৈরি হয়, তাহলে সেটা কিছু হবে না। কিন্তু সে যদি অন্য চেহারা নেয়, অন্য একটা মেসেজ নিয়ে আসতে পারে, অন্য কিছু বলতে চায় বা বলতে চায় না, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি মানে গ্রহণীয়। কবিতার লেখা আর তার প্রকাশের মধ্যবর্তী দূরত্বটা হ্যাঁ। কতটা প্রয়োজনীয়, এবং একজন তরুণ কিভাবে বজায় রাখবেন? কারণ এখন হাতছানি হচ্ছে লেখার সঙ্গে সঙ্গে, মানে সবার সামনে তুলে চলে আনার সুযোগ আমাদের সব্বার হাতে আছে। অপেক্ষার কোনো জায়গা, মানে চাইলে পারি, না চাইলে না পারি। আসলে জানো তো এই কবিতার লেখাটা আর প্রকাশ করাটা নিজের সঙ্গে লড়াই। আমি কি চাই? আমি কি লিখতে চাই? আমি কি মনে করছি যেটা লিখেছি সেটা প্রকাশযোগ্য? তো এটি তুমি মানে সন্ধিহান থাকো, তুমি লিখবে ছাপবে না। তুমি আমি যে দেওয়ার সময় লেখা লিখেছি আমি, সৃষ্টি করেছি, তুমি ছাপতে যাবে। এই জায়গায় মানসিকতার উপর ডিপেন্ড করে। তো আমার নিজের মনে হয় কি জানো তো যে বাংলা কবিতার বয়স তো অনেক হলো, প্রচুর ভালো ভালো কবিতা লেখা হয়েছে আপাশে বাংলায়। কাজে বাংলা কবিতা লেখা ও ছাপা এটা মানে লেখাটা লিখে ফেলা যায়, তো প্রকাশ করাটা খুব চ্যালেঞ্জিং।
যে আমি নতুন কিছু না প্রকাশ করতে পারি, নতুন কিছু বলতে যদি না পারি, তাহলে আমি কি করলাম? তোমার লেখার পর প্রকাশ হওয়া এবং প্রকাশ হয়েছে কিন্তু গ্রন্থিত করনি, এরকম অনুপাত কেমন, বা এরকম কি আচ্ছা, তুমি প্রচুর লেখা আছে, প্রচুর লেখা আছে। হয়তো লিখেছো কোথাও, না, পত্রিকাতেও দাও, না, বলিনি। কিংবা পত্রিকায় আছে, প্রকাশ্যেও এনেছো কিন্তু বই আর না, আছে গো, প্রচুর লেখা আছে, প্রচুর লেখা আছে এখন। যেমন আরেকজন ছিল পার্থপ্রতিম কাঞ্জিলাল, পার্থপ্রতিম যা কবিতা লিখেছে সারা জীবন, ওই কবিতা সংগ্রহ যে বেরিয়ে আরো 3টে সংগ্রহ বেরিয়ে যেতে পারে, তো নেই কোথাও এগুলো। উনি নিজেও চাননি যে আরো থাকুক। জানি। আমি এখনকার একটা প্রবণতা দেবো, এখনকার একটা তর্ক যেটা 10 বছর ধরে বিভিন্ন সময় শুনেছি, এটা তোমার চোখে জানতে চাই। যে অনেকে বলেন যে কবির কাজ কবিতা লেখা, সেই বইয়ের প্রচার, বিপণন ইত্যাদির দায়িত্ব প্রকাশকের, কবি ওই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু রূঢ় বাস্তবতা যেটা, যে আমাদের দেশে কবিতার বই যারা বার করেন, সেটা বিগ হাউসই হোক বা স্মল মানে লিটল ম্যাগাজিনের প্রকাশনাই হোক, তারা মানে যে কোনো বই তো বটেই, কবিতার বইয়ের ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রেই ব্যর্থ হন, মানে মানুষকে ওয়াকিবহাল করতে। সেক্ষেত্রে এই ব্যাপারটা কি তুমি কি চোখে দেখো, যে কবির বইয়ে, নিজের বইয়ের প্রচার বা বিপণনে জড়ানো উচিত না, সে কবির কাজ শুধু লেখা? একটা সময় একটা লেভেল অবধি আমি মনে করি উচিত উচিত নয়। আহ, কিন্তু কিন্তু আমাদের বাস্তবতা আমাদের এমন দিকে ঠেলে দিয়েছে আর কি, যে তোমার বইটা একটা লোক যে করছে, করার পর সে লোকটা তো সেই বইটা বিক্রি হবে না, পড়ে থাকবে, সারা জীবনের বই করবে না। আমার মনে হয় এটা একজন কবি আর কি, তার নিজের বইয়ের জন্য নয়, পরবর্তী একদিন তরুণের বই যাতে বেরোতে পারে সেই পথটা তৈরি করার দরকার। তৈরি করতে গেলে তার বই কথাকে বলতে হবে। এবং আমার লেখার এবং ওপর আরেকজন ইনভেস্ট করছে, invest করছে সেই দায়টা। করছে, দায় থাকে তার। এগুলো থাকে, এবং এগুলো যদি আমার আগে এমন কারোর উপর দোষণ হয়ে দেখি না, দোষণ দেখি না, চোখে রাখি অবশ্য। তুমি কীভাবে করছো, কতটা করছো, তার উপরে একটা অনেক বিষয় আছে। হ্যাঁ, ওই আমি সর্বস্বতা খুব মানে খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। কিন্তু আমি সর্বস্বতার বাইরে দাঁড়িয়ে যদি করা যায়, তাহলে আমার এটা মানে কোনো রকম অন্যায় কিছু দেখি না। ধরো কম বয়সে, অন্তত ধরো এই 20-র কোঠায় যাদের বয়স, তাদের অনেকেই না কবিতা লেখার নেশায় আচ্ছন্ন হয়ে প্রাথমিকভাবে জীবিকার চিন্তাকে পিছনে ঠেলে দেয়। তারপরে ধরো সে যদি কখনো কোনো জীবিকাতেও ঢোকে, তার কবিতা লেখা চর্চা, কবিতা লেখালেখি এবং জীবিকা সম্পূর্ণ দুই ভিন্ন মেরুর। সেখানে তুমিও তোমার কথাও বলেছিলে একসময়, যে অনেক ক্ষেত্রে জীবিকা এতটা মানুষকে শুষে নেয় যে তারপর আর সেই মানসিক স্থিরতার জায়গাটা আসে না। এই লড়াইটা একজন কবিতা লিখতে চায়, সেই মানুষ কিভাবে জয় করবে? তারপর এটা তারা তার তার সমস্যা অনেক ট্যাকেল করতে হবে, প্রথম কথা। ধরো আমি একটা জিনিস খুব করি, ধরো ধরো আমি আমি যেমন যে চাকরি বাকরি করেছি, সেই চাকরি অধিকাংশ হচ্ছে মিডিয়া কেন্দ্রিক চাকরি। মিডিয়াতে আমি খুব মজা পেতাম এক সময়, তখন মানে আমি বাইরে বাইরে ঘুরতে যেতে পারতাম, প্রচুর লোকের সঙ্গে মিশতাম, যেগুলি আমার লেখাকে কোনো না কোনোভাবে মানে কি বলবো, প্রভাব ফেলেছে আমার লেখার মধ্যে, নয়তো আমি লিখতে পারতাম না। পরবর্তী সময়ে আমি আমার আমার চারপাশটা আমি আমার মতো করে গুছিয়ে নিতে পারি। এর ফলে একটা সমস্যা হয়, আমার অনেক সময় চাকরি থাকে না, চাকরি চলে যায়, খুব খারাপ অবস্থা থাকি। কিন্তু এই এই আমার এই সম্পর্কে কোনো আফসোস নেই সে অর্থে। কিন্তু আমার সবসময় মনে হয় একটা জিনিস, যে তুমি যা চাইছো আর কি, প্রতিকূলতা সবসময়, সেই প্রতিকূলতা তুমি তা নাই পেতে পারো, এবং প্রতিকূলতা যদি পাও আর কি, সে তখন লেখালেখি অন্তর হয়ে দাঁড়াবে আমার মনে হয়। তো এই যে তুমি এক ধরনের চাকরি করছো, কাজ করছো, যে তুমি চাইছো না কিন্তু করছো, তখন এক ধরনের আক্রোশ জন্মাচ্ছে, রাগ জন্মাচ্ছে, অভিমান জন্মাচ্ছে। এই সমস্ত কিন্তু কবিতার ময় মশলা। কিন্তু তোমার যে কবিতা সত্যি থেকে থাকে, বা কবিতা যদি চায় তুমি কবিতা লিখবে আর কি, তা সেগুলি কিন্তু আস্তে আস্তে তোমার মূলধনে দাঁড়াতে পারে। ফলে আমি একদম নিজে জায়গায় 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 আরেকটা করতে পারি যে আমি কিছু চাকরি কিছু করবো না, আমার খাওয়ার যে সংস্থান আছে, ফলে আমি কবিতা লিখবো শুধু। লেখো, সেই লেখাও তো আমার নিজে মনে হয় যে আমাদের অনেক কবি আছে, স্বভাব কবি মধ্যে লিখে চলেছেন, কিন্তু সেই লেখা হয়তো অনেক ভালো বলছেন, অনেকে সে তার পাঠকও আছে হয়তো। কিন্তু আমার নিজস্ব মনে হয় যে দ্বন্দ্ব তৈরি না হলে না কখনো লেখা বেরিয়ে আসা খুব মুশকিল। আর দ্বন্দ্ব চাই, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, মানে জীবিকা তোমার সঙ্গে আর কবি তোমার মধ্যে একটা দ্বন্দ্ব। হুম, এই দ্বন্দ্বটা খুব জরুরি।
ফলে আমার মনে হয় এই দ্বান্দ্বিক সম্পর্কটা এটা থাকা খুব জরুরি এবং সেভাবে জিনিসটাকে নেওয়া উচিত। আচ্ছা, চারপাশে যে এত কবিতা নিয়ে আড্ডা দেখি, মানে কবিতা নিয়ে আড্ডা একটা স্তর পর্যন্ত চিন্তাকে প্রসারিত করে। কিন্তু কোথাও গিয়ে কি এই ব্যাপারটা কবির মতকে প্রভাবিত করে এবং কবির নিজের নির্জনতাকে নষ্টও করে দেয়? করে দিতে পারে। যদি সেই কবি যদি সাংঘাতিক অন্যের কথায় প্রভাবিত হয়। অন্যদের পরে দেওয়া দিয়ে থাকে। আমি আগে অনেক কাজ আমার সেরকম পুরোপুরি হন না। যত আড্ডাতেই থাকবো আরকি। আমার লেখাটা আমি লিখবো। সেরকম আছে। মানে এটা কোনো মানে এটা করলে এটা হবেই এটা কোনো ইয়ে নেই। এই যে তুমি যে আগে যে জিনিসটা বলছিলে যে এখনকার সময়ে কবিতা লেখা খুবই কঠিন, কারণ এখন চারপাশের বৈচিত্র্যগুলো অনেকটা সংকুচিত হয়ে উঠেছে। ফলে এখন কি কোথাও গিয়ে বাইরের দেখার তুলনায় এবং আজকের দিনে যেটা আরো পৃথিবীটা ছোট হয়ে আসছে, এক অর্থে বড় হচ্ছে, কিন্তু চাক্ষুষ দেখার জায়গাটা অনেক ক্ষেত্রেই মানুষের সীমিত হয়ে আসছে। সেই জায়গায় কি কোথাও মানে কবিতার ক্ষেত্রে যত দিন যাচ্ছে অন্তর্দৃষ্টিটাই আরো বেশি করে প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে? আমার মনে হয় কারণ আমরা না বিস্ময় ব্যাপারটা আসলে কমে গেছে। অন্তর্দৃষ্টি চিরকালই ছিল, ছিল কিন্তু এখন কি কিন্তু আরো তীক্ষ্ণ হচ্ছে সময়ের কারণে? কিন্তু হচ্ছে বলে আমার মনে হয়। কারণ বিস্মিত হওয়া, বিস্ময় এই জিনিসটা কিন্তু আমাদের জীবন থেকে আশ্চর্য এই শব্দগুলো কিন্তু আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ এই যে টেলিভিশন যেমন তোমার সংসারে ঢুকে যায় কি সর্বনাশ করেছে। সবই আমি জানি আগে। হ্যাঁ, একটা অনিরা দত্তের ওই দৈত্যের মতো একদম। সেই শেষ করে দিয়েছে একেবারে। তছনছ করে দিয়েছে। তোমার অদেখা অজানা কিছুই নেই তোমার। হ্যাঁ? এখন তো আরো বেশি আমাদের ইন্টারনেটের যুগ। হ্যাঁ? তোমার একটা বাটন টিপলে পরে সব কিছু তোমার সাথে করে যাচ্ছে। সৃষ্টির ক্ষেত্রে এগুলো খুব আ আ মানে উম গঠনমূলক নয়। এর ফলে অন্তর্দৃষ্টি বেশি প্রয়োজন মানুষের। ভাবনাটা অনেক, অনেক জোরদার হওয়া দরকার। সেই কারণে হয়তো কবিতা খানিকটা জটিলতার দিকেও যায়। জটিলতার দিকে যাচ্ছে এবং শুধু তাই না, কবিতার মধ্যে আরেকটা জিনিস যাচ্ছে যেটা কতদূর ভালো আমি কত খারাপ আমি জানি না। বিভিন্ন টেকনিক্যাল টার্ম ঢুকছে কবিতার মধ্যে। ঠিক। হ্যাঁ? যেটাও সময়ের বাহক। সে সময়ের হয়তো সময় লাগে কিন্তু জানি যে পাঠক যে প্রাচীন পাঠক যথেষ্ট আমার থেকে সে কবিতার দূরত্ব পাচ্ছে। কারণ ওই টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি না এবং আমার কাছে ওইটা খুব আরোপিত মনে হয়। কিন্তু এখন যে লিখতে আরো আরোপিত মনে হয় কারণ সে তার মধ্যে বড় সেই হচ্ছে। বাস্তবতার মধ্যেই বড় সে হচ্ছে আছে। তার বড় ফলে আমার যে বাস্তবতা আর তা এখন যে কবিতা লিখতে তার বাস্তবতা পার্থক্য আছে। হুম। এই সে পার্থক্যটা মাথায় রেখে বইটা যেটা পড়ার আমি হয়তো চেষ্টা করি। খানিকটা সময় হয়তো ৯০ এর দশক অব্দি জেনারেশনটায় কম ছিল। কম ছিল। গ্লোবালাইজেশন এর পর থেকে আস্তে, অনেক আস্তে বেশি। এখন তো সাংঘাতিক, সাংঘাতিক। মানে হয়তো সেগুলো ভালো লেখা হয়তো। কিন্তু আমি আমি যেহেতু এটা থেকে অনেক দূরে ফলে আমি নিজেকে মনে মেলাতে পারি না। আচ্ছা, তোমার কি মনে হয় যে মানে গত ১০০ বছরের বাংলা সাহিত্য চর্চার বা এই যে এগুলো দেখলেই যে ১ম দশক এদের একই সঙ্গে অনেক, অনেক বেশি প্রতিকূলতা এবং অনেক বেশি সহজলভ্যতা তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তার কারণ এই সময় মানে বাস্তবিক অর্থে পৃথিবীটা খুলে গেল। সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, বই বিপণন, বই প্রকাশের চরিত্র বদলানো এবং কলেজ স্ট্রিটের খানিকটা চরিত্র বদলানো, অনলাইন বিপণন সব মিলিয়ে মানে ভালো এবং মন্দে মিশিয়ে একটা বড় জটিল ও সহজলভ্য সময় এসে না দাঁড়াচ্ছে। দেখো যে সৃষ্টি অনেকগুলো প্রতিকূলতার মুখোমুখি হবে। আ কিন্তু উম সৃষ্টির প্রকাশ খুব সহজ হয়েছে। সহজ হয়ে গেছে। হুম, এবং আস্তে, আস্তে দেখবে একটা সময় এটা কিন্তু আমাদের গা সওয়া হয়ে যাবে। কিন্তু আমার বারবার একটা নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে এই যে টেকনোলজি এত উন্নত হচ্ছে আস্তে, আস্তে মানুষ চলাফেরা করার প্রয়োজন হয় না। ঘরে বসে সব পেয়ে যায়। এতে মানুষের সম্পর্ক কতটুকু থাকবে? আর কবিতা তো এক ধরনের সম্পর্ক। মানুষের সম্পর্ক, বস্তুর সঙ্গে মানুষের সম্পর্ক, বিভিন্ন রকম সম্পর্ক। সম্পর্কই যদি না থাকে তার সাহিত্যের কি হবে? আরো একটা বিষয় হচ্ছে আমরাও যখন ১ম এলাম, ধরো ১ম দশকের গোড়ার দিকে, তখনও এক ধরনের মৌলবাদ কাজ করত যে আমি ইয়ে ছাড়া মানে আমি মুদ্রিত পত্রিকা ছাড়া কোথাও লেখা দেব না। এমনকি অনেক সিনিয়ররাও মানে ৯০ বা শূন্যের কবিরাও ২০১৫-১৬ অব্দিও অনলাইন? আমি অনলাইনে লেখা দেব না। মুদ্রিত ছাড়া দেই না।
ওই জায়গাটা কিন্তু মানে ম্যাসিভ ভেঙে গেছে। ভেঙে গেছে। এবং এখন দিনকে দিন যত যাচ্ছে মানে মুদ্রিত সাধারণ সংখ্যা মুদ্রিত লিটল ম্যাগাজিনের জায়গাটা আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে। কেউ যদি নতুন পত্রিকা করার কথা ভাবে, তাদের মধ্যে ৭০% এখন অনলাইনে এগোচ্ছে। ফলে সেইখানে সেই আসলে এখানে অভিজ্ঞতাটা একটা মজা হচ্ছে যে ধরো আমি ব্যক্তিগতভাবে যেমন ছাপা কাগজ পড়তে ভালোবাসি। আর হাত দিতে পারি তার মধ্যে। এখন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের পরবর্তী সময় যা তোরা ধর এখন, তো আস্তে, আস্তে ইয়েতে ওইটা অভ্যস্ত হয়ে গেছিস। পোর্টালে পড়া, পোর্টালে লেখা। তো ফলে এটা সময় আস্তে, আস্তে যায়, সময় গ্রাস করে সব। সময় আমাদেরকেও গ্রাস করবে আস্তে, আস্তে। এবং উম ফলে মানুষ তো যদি লেখাটা লেখার পরে ছাপতে যে চেষ্টা করে আরকি, ছাপটা পোর্টাল ছাড়া গতি থাকবে না। সে কোথায় যাবে সে? তো সে বাধ্য হয়ে তাকে বসে হবে আরকি। এবং এখন তো এই এই অ পোর্টাল পড়ার লোক অনেক বেড়ে গেছে সংখ্যাপটেও। এবং মানুষ অভ্যস্তও হচ্ছে যত হ্যাঁ, দিন যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস হয়েছে সে সারা পৃথিবীর লেখা আমরা পড়তে পারছি। যেটা পড়তে পারতাম না। বাংলাদেশের লেখাই পড়তে পারতাম না। হুম? সারা পৃথিবীর লেখা পড়তে পারছি। সারা পৃথিবী আমার লেখা পড়তে পারছে। ফলে এক ধরনের যোগাযোগ তৈরি হচ্ছে। এবং সেই কারণে কি কোথাও মুড়ি মিছরি একদরও হয়ে যাচ্ছে না? হয়, হবেই, তা তো হবেই। সে তো হবেই। এইগুলি তো সোশ্যাল মিডিয়া খুলে দেখবে যে প্রত্যেকটা লেখা তোরা আমি তো মাঝে কমেন্টস পড়ি আমি। আমি কবিতার চেয়ে কমেন্টস বেশি পড়ি। কমেন্টস পড়ে এক ধরনের মজা পাই বেশ। কে কি লিখছে আরকি। হুম? অনেক পরিচিত লোকজন আছেন তারা গিয়ে কমেন্টস করে যান। তো মানে এমনও আছে যে আমি বলেছিলাম যে আমি পরিচিত বিলিগুড়ায় থাকে। সিরাতের কবিতার নিচে কমেন্টস লিখতো। সিরাতের কবিতা ভালো, অনেক কবিতা ভালো। কমেন্টস লিখছে সেটাও ভালো। কিন্তু ৩-৪ লাইন লিখতো রোজ। সিরাত তো প্রচুর লিখতো, রুই কবিতা পোস্ট করতো, ও তাই লিখতো। আমি সেরকম ওয়ালে ঢুকে কমেন্টগুলো পড়তাম। কিন্তু সেই লোকটা যদি পরপর ২ দিন বা ৩ দিন যদি না লিখতো কমেন্ট, আমার ইয়ে হতো মানে ভয় লাগতো আরকি মারা গেল কিনা। হ্যাঁ? এই যে আমার খুব মনে হয় যে ভবিষ্যতে হয়তো এভাবে কমেন্ট সংগ্রহ করে ফেলবো একটা। হ্যাঁ? এই মানুষকে কিন্তু অনেক সৃষ্টিশীল করেছে এই সোশ্যাল মিডিয়া। যা কমেন্টস লেখেন দেখবে কি সুন্দর, সুন্দর লেখেন আরকি। আর কমিউনিটিতে অনেকেই লেখার সঙ্গে সম্পর্ক নেই। বন্ধু বন্ধুর বউ। কমেন্টেরও আলাদা হ্যাঁ? কাব্য আর কমেন্টের আলাদা সাহিত্য তৈরি হচ্ছে আস্তে, আস্তে। কমেন্ট সাহিত্য। আচ্ছা, তুমি যে কথাটা বললে, এটা আমার হঠাৎ মাথায় এলো যে ধরো ওই যে ৩ দশক বা ৪ দশক পেরিয়ে একজন কবির মূল্যায়ন হয় সেই অর্থে যে অনেকেই হারিয়ে যান, ৫ জন বা ১০ জন থেকে যান। এখন সোশ্যাল মিডিয়ার জগতে তো সবাই আছেন, সবাই লিখছেন, সবকিছুই করছেন। কাজেই ওই সমীকরণটা বোধহয় না, আজ থেকে না, ৫ বছর বাদে ঘেঁটে যাবে না না? কেটে যাবে। এই নিভৃতি নষ্ট হয়ে যাবে তো। নিভৃতি নষ্ট হয়ে যাচ্ছে মানে আস্তে, আস্তে। আজকে যদি ৫০ জন লেখেন, ৫০ জনের মধ্যে ৪০ জন বই করুক চাই না করুক সোশ্যাল মিডিয়ায় লিখবে। হ্যাঁ, ফলে তারা তখনও হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিভ। এই নিভৃতি নষ্ট হবে তো আস্তে, আস্তে। এই যে কবির যে নিভৃতির প্রয়োজন হয়, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে যেটা কবিতাটা সত্যি খুব কঠিন বিষয় দাঁড়াচ্ছে একটা। ফলে আমরা আজ থেকে ৫ দশক দূরত্বে ধরো দাঁড়িয়ে ইন্টারেস্টিং ধরো এখন একটা সাহিত্য পড়ি, পড়ার পর মনে হয় যে এটা তো মানে যদি এখন কেউ লিখলে পরে হয়তো পড়তাম না। তখন লিখেছে ভালোই লিখেছেন তখন সেই সময় কাজেই তার সাথে রসটা আমি আহরণ করতে পারি। হুম? কারণ এখন তো ওই লেখা লিখে টিকে থাকা মুশকিল। কারণ চল্লিশটা কোন লেখা একা, একা, একা লেখা হবে। হুম? তো ফলে একজন না একজন কবি কবি বলো, লেখক বলো, তার একটা নিভৃতির প্রয়োজন হয়। এই সোশ্যাল মিডিয়া ফিরে এসে নিভৃতি ভাঙতে বা চুরমার করে দিয়েছে আরকি। এবং সোশ্যাল মিডিয়া আরো একটা খারাপ জিনিস হচ্ছে এই যে তুমি নিভৃতির কথা বলছো, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন কোনো লেখা পোস্ট না করে, তার কাছে এই প্রশ্ন উঠে আসে লেখালেখি ছেড়ে দিয়েছে কিনা? হ্যাঁ। তুমি বাজারে চলে এসছো। হ্যাঁ, মানে তোমাকে মানে অন্তত তোমার নামটা আজকের দিনে মানে এই সময়ের লোক হলে তোমার নামটা মানুষের মাথায় অন্তত রেজিস্টার করিয়ে রাখতেই হবে কোনো না কোনোভাবে। নইলে মানুষ তোমায় সহজে ভুলে যাবে। এটা সেই দশক নেই যে ১৫ বছর বাজার হলো এক হয়তো দুই একটা বই বার করলাম। লেখে যে আ যে আমি কোনো সুপার মার্কেটে নয়। হুম। আমি এখন হাটে বসি। আমি হাঁটুরে এবং হাঁটুরে
যে পোকা কাটা পূর্ণ কবিতা খাতা থেকে পোকা কাটা পণ্য নিয়ে আমি এসে বসি এবং সন্ধ্যাবেলা না বিকোনো পণ্য নিয়ে বাড়ি ঘরে ফিরে যাই, রাতে রাতে বাড়ি খাই। মানে এত কবির জীবন হুম। যে সে এসছে কবিতা নিয়ে, সে কবিতা কিনবে, তো আশা নেই, প্রত্যাশাই নেই, মানে ছিল না আর কি। ফলে যে প্রচুর কবিতার বই বিক্রি হচ্ছে, এইটাকে এক ধরনের খুব সন্দেহজনক। একটা মানুষকে হঠাৎ করে কী মানুষের কী হলো, মানুষ শিল্প এত বুঝে ফেললে সহজে, কিন্তু বুঝে ফেললে সেটা সর্বনাশ। মানে তোমার যেটা তোমার একার সম্পত্তি ছিল, 10 লোকের সম্পত্তি, এটা আস্তে আস্তে সারা দেশ জানে। এতে তুমি খুব সহজে জনপ্রিয় হয়ে গেছে, উঠে উঠছে আস্তে আস্তে। তুমি ফিতে কাটছো সব ইয়েতে, সকাল বিকাল ফুলের মালা পাচ্ছ তুমি, মানে হলোটা কি তাহলে? বিরাট সর্বনাশ। মানে এই যে কবিতার শিল্প আর সাহিত্যের যে নিজস্ব নিভৃতির জায়গাটাকে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলছি না যে তুমি সারাজীবন লিখে যাবে, কেউ তোমার লেখা পড়বে না, এমন কথা বলছি না আমি। লেখা পড়বে লোকে, লোকে হয়তো অ্যাপ্রিসিয়েটও করবে বা খারাপ বলবে, সেটা তুমি সেটা তোমার গ্রহণ করতে হবে। কিন্তু এই মানে বাজারে চলে আসা যে কি, এটা কিন্তু ইদানিং খুব মানে একটা প্রবণতা দেখা দিয়েছে যে আমি বাজারে বসেছি এসে। সেটা একটা মানসিক চাপও কি তৈরি করে না যে আমার সমসাময়িক সব্বাই যখন বাজারে এসে বসছে আমি কি থাকবো একা? এখানে নিজের সময় লড়াইটা কিন্তু এখানটায় তুমি সেখানে নিজে চেপে বসতে পারো আর কি, যে আমি যাবো না বাজারে, আমি আমার মতো থাকবো। তুমি দেখবে আসতে 10 বছর পরে তুমি নিজে, মানে তুমি তোমার পাঠক লিখে ফেললে বড় কথা না, তুমি নিজে কিন্তু তৃপ্তি লাভ করবে যে আমি আলাদা, আমি অন্তত ওই ভিড়ে যাইনি, নিজেকে চড়াইনি ওর মধ্যে। মানে এটা ধরো আমাদের সময় তো খুব সহজ ছিল বিখ্যাত হওয়া, এখন তো অনেক কঠিন, এখন সবাই বিখ্যাত। আমাদের সময় বিখ্যাত হওয়া খুব সহজ ছিল, খুব মানে কঠিন ব্যাপার ছিল না, কিন্তু তোমার কিছু কিছু নিয়ম মানতে হতো। অমুকে বাড়ি যেতে হবে, অমুকের সঙ্গে মিশতে হবে, অমুকে বলতে হবে বই বই করে দিন। এগুলো সহজ, এগুলি মানে এগুলি প্রচুর লোক করেছে। তো এখন যেটা হচ্ছে, এখন এগুলো বলতে হয় না, নিজে নিজে বই বের করে। ওকে, ফলে এখন সবাই এখন কিন্তু সেই সময়কার কিছু কতিপয় লোক কিন্তু এখনো সেই পুরনো মৌরসি পাট্টা ভাঙিয়ে সেই প্রতিষ্ঠানের আদলটা ধরে হয়ে গেছে। হ্যাঁ। এবং এরা এখনো কিছু কিছু লোক সেই সব জায়গায় হয়তো যায়, কিন্তু সেই জিনিসটা আরো ভাঙবে যত ভাঙবে। এবং এই যেসব লোকেরা বজায় রাখছে আর কি, তাদের অবস্থা খুব খারাপ হবে, খুবই খারাপ, মানে জীবিত অবস্থায় হবে খারাপ। কারণ তখন আর বেসিক্যালি মানে বিশেষ করে শিল্প না কখনো উচ্ছিষ্ট গ্রহণ করে না। গত 10 বছরেই যে পরিমাণে বদল দেখেছি, একটা সময় মানে ধরো 2010, 11, 12 সালেও দেশে লেখা আহা কি ব্যাপার, এখন কিচ্ছু কারোর যায় আসে না। পরে দেশ ওই কাগজ করে চলে গেল। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় আমরা যেমন মাথা ফিরিয়ে দেখলে 60-এর এই কবিরা, 70-এর এই কবিরা এমন চিহ্নিত করতে পারি, হয়তো আজ থেকে 40 বছর বাদে গিয়ে প্রথম দশকের এই কবিরাই চিহ্নিত করা যাবে না। অন্তত হয়তো সেই সময়ই অ্যাক্টিভ 40-50 জনের নাম উঠে আসবে। এবং 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 লোককে শুধু বইয়ে, আমার কি হলো, আমি 70-এর দশকের কবিদের চিনলাম কি বইয়ের মাধ্যমে, বা হয়তো কোথাও দেখা হলো সেই ইয়েতে। এখন তো সবাই সবাইকে সোশ্যাল মিডিয়ায় চিনছে। আর শোন, ইন্টারেস্টিং যে টেকনোলজি তো সাহিত্যের উপর পড়েছে। সাহিত্যের যে অপবৃদ্ধ জায়গা ছিল একটা, পবৃদ্ধ জায়গা, সেখানে এসে টেকনোলজি হাত হাত দিয়েছে। এবং এই টেকনোলজি হাত দেওয়া মানে ভয়ঙ্কর। মানে তোমার তুমি একটা শব্দ তৈরি করার যে খেলা আছে, শব্দ তৈরি করছো তুমি, তোমার সে শব্দ তৈরি করতে হচ্ছে না, কারণ তুমি টেকনোলজি দ্বন্দ্ব পেয়ে গেছো। মানে অনেকে দেখি আজকাল উপন্যাস লেখে, আমার পরিচয় অনেকে তোমার মোবাইলে কথা বলে যান, উপন্যাস লেখা হয়ে যায়। এই কলম কাগজ এটা যে সম্পর্ক, মানুষের সম্পর্ক, এবং একটা মানুষ সম্পর্কটা নেই যেমন তার, খুব সহজ হয়ে আছে জীবনটা। ফলে আমার মনে হয় এই 21 শতকের শূন্য দশকও না, মানে প্রথম দশক থেকে বোধহয় আলাদা একটা অগ্রগতি বলো বা বিচ্যুতি বলো, মানে এরপর বোধহয় খুব স্পষ্টভাবে এই দুটো এদিক ওদিক ভাগ করা যাবে। হয়তো যে এবং আমাদের এখনো অবধি পরিচিত যা মিথ বলতে পারো পূর্বজদের, সেই মিথের জায়গাটার থেকে সম্পূর্ণ নতুন একটা জায়গা তৈরি হবে। এই মিথগুলো আর থাকবে থাকবে না। কারণ আমরা আজকে যেমন শুনি যে শক্তি ওই করেছিলেন, কিংবা রাহুল পুরকায়স্থ অমুক সময় ওই করেছেন। এখন তো কোনো গল্প না, সব মিথিত ছবি বা ভিডিও সবাই দেখছে। যেই মানে আমার জীবনের মিথগুলো আবছায়াগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেছে।
ফলে আবছাই না থাকে সেখানে শিল্প সাহিত্য করা খুব খুব কঠিন বিষয় বলে আমার মনে হয়। এখন সবই প্রকট হয়ে খুব যাচ্ছে, প্রকট। বন্দী হয়ে যাচ্ছে। গোপনীয়তা সে অর্থে নেই। তোমার ব্যক্তিগত জীবনেও তো কিছু নেই। না। ফলে এবং এই কারণে এটাও মনে হয় যে একটা সময় এখনো ধরো কিছু, কিছু কবিকে যেমন বিগ্রহ মানে ওরা পূজনীয় কবি এরকম একটা ইমেজ, ওই ইমেজের জায়গাটাও আস্তে, আস্তে পুরো ধসে যাবে। নজরুল দূর ও কি অমুকও তো, হ্যাঁ, এরকম একটা। নজরুল আমাদের জন্যই তো। মানে যা লিখতেছে তার নিজের জন্য। আর সবাই কবিতা লিখে, সবাই সবাই ছবি করে, শর্ট ফিল্ম সবাই করে। হুম, কি করে শর্ট ফিল্ম করি, কবিতা লিখি। সবাই মানে কোনো ইয়ে নেই মানে। ফলে একটা কাজ যদি সবাই করে আরকি কোনো এবং জিনিস গুছিয়ে এবং লিখলেও সেটা ইন্টারেস্টিং আরেকটা জিনিস হচ্ছে যে ভালো খারাপ প্রশ্ন তো অনেক দূর। যে একটা কবিতা আমি পড়বো কেন? পাঠকের মনে কিন্তু সেই প্রশ্নটা উকি মারার অবকাশ সবই থাকে না। মানে এত সহজ আরকি। তুমি একটা ফেসবুক খুললে পরে প্রচুর কবিতা পেয়ে যাবে। হুম। পড়ে যাও তুমি। অনেকে তো শুধুমাত্র ফেসবুকের কবিতা পড়েই কবি হয়ে যায়। আর আলাদা করে বই না, কেনার বই পড়ার প্রয়োজনীয়তা বোধ মনে করে না। করে না। ফেসবুকে পড়েছি। প্রচুর আছে এরকম। প্রচুর আছে। অমুকে ফেসবুকে পড়েছি, অমুকে আমার প্রিয় কবি। কোন বই পড়েছো? না কোনো বই বই পড়া নেই। বই পড়া নেই।